হ্যাঁ, তো অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে আমরা কি, অ্যাটমিক স্ট্রাকচার নয়, অ্যাটম সম্পর্কে আমরা কি জেনেছি? দ্যাটস দ্য পয়েন্ট। বলো কোনো একজন। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? স্যার, অ্যাটম হচ্ছে কোনো একটা এলিমেন্টের সবচেয়ে স্মলেস্ট পার্টিকেল, যেটা হচ্ছে ওটার সব প্রপার্টিজ গুলো কন্টেন করে। একদম একদম ঠিক ঠিক, এই তো। স্মলেস্ট পার্টিকেল উইচ রিটেইন অল প্রপার্টিজ অফ দ্যাট ম্যাটার। এটা এবার আমরা, খুব স্বাভাবিক, মানুষ তো কোথাও থামে না। মানুষ যেই জানবে যে ও আচ্ছা এটা স্মলেস্ট পার্টিকেল, তাহলে উম, আমি কি এটাকেও ভাঙতে পারি নাকি পারি না, হ্যাঁ। ঠিক আছে, এই প্রশ্নটা প্রথম এলো যে ইজ অ্যাটম ব্রেকেবল অর নট। এর কাছাকাছি আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইজ দেয়ার এনি স্মলেস্ট স্ট্রাকচার বা স্মলার স্ট্রাকচার দেন অ্যাটম। এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়েই আমাদের দরকার কিছু এক্সপেরিমেন্ট করা হলো। এবং সেই এক্সপেরিমেন্টের কেন ওই এক্সপেরিমেন্ট গুলো করা হলো তার কারণ বলেছিলাম যে, কি কারণ ছিল মনে আছে? যে আমি একটা, এটা অ্যাটম, এটা একটা অ্যাটম লিখছে, আমি এই অ্যাটমটাকে ভাঙতে চাই, ব্রেক করতে চাই। তো যে কোনো জিনিসকে ব্রেক করতে গেলে আমরা কি করি? ঝপ করে ঝপ করে। যে কোনো জিনিসকে ব্রেক করতে গেলে আমরা কি করি? বলো কেউ। স্যার, ভুলে গেছি। যে ভুলে যাওয়ার কি আছে তার মধ্যে? এই সোহিনী, তুমি 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 তো পারবে এটা। যে কোনো জিনিসকে ভাঙতে, ব্রেক করতে কি করি আমরা? এটার এক্সপেরিমেন্ট। মধ্যে হ্যাঁ হ্যাঁ। এক্সপেরিমেন্ট। বেসিক ওয়েতে ভাবো যে তোমার কাছে একটা জিনিস আছে, একটা একটা বল দিয়েছি একটা, ঠিক আছে। আহ কোন একটা ধরো মাটির বল দিয়েছি একটা, দিয়ে বলেছি যে এটাই সবচেয়ে ছোট এর থেকে, তখন তোমার মনে প্রথম প্রশ্ন কি আসবে? স্যার, যে ছুড়ে একটা, দেবো ওটা। এক্স্যাক্টলি, ছুড়ে দেবো বা কিছু একটা শক্ত জিনিস দিয়ে তাকে বাড়ি মারবো, তাই না? তাহলে সেরকম সেটা করবো। তো অ্যাটমের ক্ষেত্রেও সেটাই করার প্ল্যান বেসিক্যালি। কিন্তু অ্যাটম তো একটা বল নয় যে হাতে করে নিয়ে আমি ছুড়ে দিলাম, ঠিক আছে। তো সেইটা করার জন্য আমি আগের দিন বলেছিলাম, খুব তাড়াতাড়ি সেখান দিয়ে বেরিয়ে যাবো, যে এক ধরনের এক্সপেরিমেন্ট ডিজাইন করা হলো। সেটা হচ্ছে যে একটা গ্লাস টিউব নিয়ে, হুম, একটা গ্লাস টিউব নেওয়া হলো। এই গ্লাস টিউবের মানে বেসিক এক্সপেরিমেন্টটা এটাই। এবার এইটাকে একটুখানি চেঞ্জ করে আমরা ক্যাথোড রে এক্সপেরিমেন্ট দেখবো, আবার একটুখানি চেঞ্জ করে অ্যানোড রে এক্সপেরিমেন্ট। সো বেসিক স্কিমটা হচ্ছে যে আমি এখানে দুটো জিনিস নেব সামহাও, এবং দুটোকে খুব হাই ভোল্টেজের সাথে কানেক্ট করে দেবো, ভেরি হাই, ঠিক আছে। এবং এর ভেতরে আমি যতটা ভ্যাকুয়াম করতে পারি করে দেবো, এখানে একটা পাম্প লাগিয়ে ভ্যাকুয়াম করে দেবো। ভ্যাকুয়াম করার কারণ কি ছিল বলেছিলাম? ওয়াই ভ্যাকুয়াম, ওয়াই ভ্যাকুয়াম।
তার কারণ কোনো জিনিস হচ্ছে ভ্যাকিউমে সবচেয়ে বেশি স্পিডে ট্রাভেল করে। না, দ্যাট ইজ নট দ্য রিজন। এখানে ভ্যাকিউম করার কারণ হচ্ছে যে, আমি যদি এইভাবে ভাবি যে এই যে দুটো ইলেকট্রোড এর মাঝের যে স্পেসটা, এখানে যদি শুধু হাওয়া দিই, তাহলে হাওয়ার মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন, হাজারটা জিনিস আছে, এবং মানে হাই ডেন্সিটিতে আছে, ঠিক আছে? হাই ডেন্সিটিতে মানে কি, যে অনেক মলিকুল আছে। এখন এই অনেক মলিকুল থাকলে আমি তো একটা অ্যাটমকে ভাঙতে চাইছি, তো সবচেয়ে ভালো হতো যদি একটা অ্যাটমকে আলাদা করে পেতাম। সেই একটা অ্যাটমকে আলাদা করে পাওয়ার টেকনোলজি এখন আমাদের কাছে আছে, তখন ছিল না, আজ থেকে প্রায় 150 ইয়ার্স এগো, ঠিক আছে? তখন ছিল না। তো তখন তারা কিরকম জিনিস ডিজাইন করেছে, তখন তারা ভেবেছে যে যদি আমি একটা টিউব নিয়ে ভেতরে সব গ্যাস বের করে দিই, ভ্যাকুয়াম করে দিই, তার মানে কি, যদিও অ্যাবসলিউট ভ্যাকুয়াম কোথাও নেই, স্পেসেও নেই, ঠিক আছে? স্পেসেও অ্যাবসলিউট ভ্যাকুয়াম বলে কিছু নেই, ঠিক আছে? বাট আমি যদি আমার যতটা ক্ষমতা আমি যদি ভ্যাকুয়াম করি, তার মানে কি ওই গ্লাস টিউবটার ভিতরে টোটাল নাম্বার অফ পার্টিকেল বা টোটাল নাম্বার অফ অ্যাটমের সংখ্যা কমে যাবে। বোঝা যাচ্ছে আমি কি বলছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। টোটাল নাম্বারের অ্যাটমটা কমে যাবে, তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটম যদি কমে যায়, এইবার আমার কাছে ভালো হতো একটা অ্যাটম হাতে পেলে, সেটা নেই, কি করব? তাহলে আমি এমন একটা ব্যবস্থা করেছি যেখানে অনেক অ্যাটম সরিয়ে দিয়ে খুব অল্প, মানে যতটা সম্ভব ভ্যাকুয়াম করা যায় করিয়ে দিয়েছি। কিছু পার্টিকেল স্টিল আছে। এবার এই যে কিছু পার্টিকেল আছে, আমি এবার দুদিকে দুটো আহ, মানে প্লেট রেখে সেই প্লেট দুটোর মধ্যে একটা হাই ভোল্টেজ দিয়েছি। হাই ভোল্টেজ মানে এখানে হিউজ ইলেকট্রিক্যাল এনার্জি রয়েছে, ঠিক আছে? এবং কেন ইলেকট্রিসিটিকে চুজ করা হলো এই হাতুড়িটা মারার জন্য, এটা হচ্ছে হ্যামারটা, ইলেকট্রিসিটিটা হচ্ছে হ্যামারের কাজ করবে, ঠিক আছে? কেন ইলেকট্রিসিটি ইউজ করা হলো? তো সিম্পল কারণ হচ্ছে যে ইলেকট্রিসিটি ইজ ওয়ান অফ দোজ ফোর্স যেটা নন কন্ট্যাক্ট ইন নেচার, ঠিক আছে? মানে অর্থাৎ তোমাকে আমি টাচ না করেও তোমার উপর ফোর্স অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? আরেকটা রাস্তা ছিল গ্র্যাভিটি, কিন্তু গ্র্যাভিটি তো আমরা ওইভাবে কন্ট্রোল করতে পারি না। হ্যাঁ, পৃথিবীর সব জায়গায় গ্র্যাভিটি আছে। তো প্রেফারেন্সিয়ালি আমাকে ফোর্সটাকে ইউজ করতে হবে, ফোর্স বা এনার্জি যাই বলো না কেন। সেটা করার জন্য আমার যেটা দরকার, সেটা হচ্ছে যে ওই এমন কিছু যেটা কন্ট্যাক্ট না করে, কারণ অত ছোট অ্যাটমে আমি কন্ট্যাক্ট করে কিছু করতে পারবো না। এবং হাই ভোল্টেজ দেওয়া হচ্ছে কারণ বিশাল পরিমাণ এনার্জি যাতে ট্রান্সফার করে। এই হচ্ছে আমার মূল সেট আপ। এইখানে দাঁড়িয়ে আমরা শুরু করেছিলাম ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, যেটা এই এক্সপেরিমেন্টাল সেট আপেরই একটা বিশেষ রূপ। ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, সেটা আমি আগের দিন বলেছিলাম, আজকে আমি ঝপঝপ করে এগিয়ে যাচ্ছি যে কি করা হয়েছে। একটা টিউব নেওয়া হয়েছে, ঠিক আছে? আহ আজকে আমরা ট্যাবে পড়ছি, ফলে আমাদের কিছু সুবিধা আছে, উইচ ইজ আমরা এখানে সার্চ করে নিতে পারি। দিস ইজ মাই এক্সপেরিমেন্টাল সেট আপ, ঠিক আছে? হুম। এখানে প্রত্যেকটা জিনিস যদি আমাদের একবার দেখে নেওয়া যায় যে কি হয়েছে। এখানে ক্যাথোড রয়েছে, যেটা আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে জয়েন করেছি। এবার কেন এটাকে ক্যাথোড বলা হচ্ছে, কেন এটাকে অ্যানোড, এটা এখন আমাদের ডিসকাশন নয়, তবে এটার লজিক আছে, পরবর্তীকালে আমরা দেখবো। তো দিস ইজ মাই ক্যাথোড, দিস ইজ মাই অ্যানোড। এবং এই ভেতরটাকে আমি এই যে ভ্যাকুয়াম পাম্প দিয়ে হাওয়া বের করে দিয়েছি। খুব অল্প পরিমাণ পার্টিকেল স্টিল আছে। এই যে লেখা আছে এয়ার অ্যাট ভেরি লো প্রেশার, ঠিক আছে? লো প্রেশারটা কত আমরা বলেছিলাম। হ্যাঁ, লো প্রেশারটা হচ্ছে বোধহয় মেবি, হ্যাঁ, 0.01। দিস লো প্রেশার হচ্ছে 0.01 mmHg। হ্যাঁ, যেখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে বলেছিলাম কত মনে আছে? 760 mmHg, ঠিক আছে? তো mmHg ইউনিটটা সম্পর্কে আমরা এখন তেমন কিছু জানি না, ঠিক আছে, জানতে হবে না। বাট আমাদের নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার যেখানে আমি তুমি বসে আছি, সেইটা মোটামুটি 760 mmHg।
আর আমরা এই টিউবটার অ্যাটমসফেরিক প্রেসার করে দিয়েছি কত না 0.01 mmHg, ঠিক আছে? তো এবার আহ, এখান থেকে আমি এই ব্যাটারিটাকে অন করে দিয়েছি। দিস ইজ ক্লাসিক ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এক second। হ্যাঁ, তো এইবার আমরা কি বলেছিলাম যে আমাদের অবজারভেশনটা কি কারো মনে আছে? কি অবজারভেশন দেখতে পাচ্ছিলাম? একদিকে পুরো গ্রিন হয়ে গেছিল। হ্যাঁ, ফ্লুরোসেন্স দেখা যাচ্ছিল, ঠিক আছে? হ্যাঁ, তো গ্রিন হয়ে যাচ্ছিল। এখন কেন হচ্ছে মানুষ ভাববে। এই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট কিন্তু করা হচ্ছে 1879-এ, ঠিক আছে? উইলিয়াম ক্রুকস বলে একজন ভদ্রলোক করছে। হ্যাঁ, দ্যাট ইজ 1879। হ্যাঁ, এই ক্যাথোড রের যে অবজারভেশন গুলো পাওয়া গেছিল সেই অবজারভেশন গুলোকে ক্যাটাগরাইজ করতে আরো সময় লেগেছে। কিভাবে ক্যাটাগরাইজ করা হলো? মূলত জে থমসন ফাইনালি এগুলোকে ক্যাটাগরাইজ করেছিল। বইটা আছে সামনে সবার, মানে বই বা বইয়ের আমি যে ডকুমেন্টটা পাঠিয়েছিলাম সেটা। স্যার নিয়ে আসছি। হ্যাঁ স্যার। তুমি কি বই পেয়ে গেছো নাকি ওই ডকুমেন্টটা? স্যার ডকুমেন্টটা। নো প্রবলেম, ওটাই খুলে বসো। আর না হলে বলো। ভলিউম 1 অ্যাটমিক স্ট্রাকচার যেটা আছে। ফার্স্ট পেজটা খোলো যেখানে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট আছে। স্যার খুলেছি। ওকে। হ্যাঁ, তো এবার খুলতে বললাম কারণ ওই আর কি যে তোমরা ফলো করতে পারবে। তো এবার যে ফাংশন যেগুলো ক্যাটাগরাইজ করেছিল সে কি কি? প্রথম হচ্ছে ক্যাথোড রেজ গুলো ক্যাথোড থেকে, অর্থাৎ এই যে এই প্লেটটা থেকে হুম পারপেন্ডিকুলারলি বেরোচ্ছিল, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট, পারপেন্ডিকুলারলি বেরিয়ে অ্যানোডের দিকে যাচ্ছিল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে যদি এই ক্যাথোড রে গুলোর মাঝখানে আমি একটা বস্তু রাখি, যেমন একটা অ্যালুমিনিয়াম বা কিছু আর কি, হ্যাঁ, তাহলে আহ, সেটা ছায়া পড়ে, শ্যাডো পড়ে উল্টো দিকে। এখান থেকে আমরা বুঝতে পারি যে ক্যাথোড রে স্ট্রেট লাইনে চলে, বেন্ড করতে পারে না। লাইট যদি বেন্ড করতো তাহলে তোমার শ্যাডো কাস্ট হতো? না স্যার। না স্যার। লাইট কি বেন্ড করে? না স্যার। না স্যার। অ্যাকচুয়ালি করে, ঠিক আছে? আহ, সেটা নর্মাল ইয়েতে করে না। যেমন এটা আমি জানি না কোনোদিনও বলেছি কিনা, সান সানের আর্থের অ্যাটমসফিয়ারে আসার সময় বেন্ড হয়ে যায়। এক্স্যাক্টলি বেন্ড হয়, দ্যাট ইজ কল্ড স্ক্যাটারিং, ঠিক আছে? আরেকভাবেও আলো বেন্ড করে, সেটা আরেকটু বড়দের ব্যাপার, ঠিক আছে? সেটা হচ্ছে যে আহ, যদি কোনো হাই গ্র্যাভিটেশনাল পুল যুক্ত কোনো বস্তু, মানে সে ফর এক্সাম্পল সানলাইট যখন আর্থের পাশ দিয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু আর্থ লাইটকে খানিক বেন্ড করতে পারে। অ্যাকচুয়ালি ওটা লাইটকে বেন্ড করতে পারে না, লাইট যে মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করে দ্যাট ইজ দ্য স্পেস, সেই স্পেসটাকেই সে বেন্ড করে দেয়, ঠিক আছে? তো যাই হোক, এটা এক্সট্রা বললাম।
তো মোদ্দা কথা ক্যাথোড রে যে লাইনে যাচ্ছে সেখানে যদি আমি কোনো একটা অবজেক্ট রাখি, কোনো একটা মাইকা বা কিছু, তাহলে সেটা শ্যাডো পড়ে। দ্যাট মিনস ক্যাথোড রে বেন্ড করতে পারছে না, স্ট্রেট লাইনে ট্রাভেল করে। থার্ড পয়েন্ট কি আছে? থার্ড পয়েন্ট কি আছে, কেউ একজন রিড আউট করো। লেখা আছে যে when a light pedal wheel is placed in their path, the wheel begins to rotate. This Yes. indicates that the cathode rays are composed of material particles and possess momentum. ইয়েস, যেটা আমি বলেছিলাম যে একটা ওই উইন্ড মিল যেগুলো হয়, হ্যাঁ, যেটা দিয়ে আমরা এয়ার থেকে এনার্জি তৈরি করি আর কি, সেগুলোতে কি হয়, এয়ার এসে ধাক্কা মারে। এই যে আমি বলছি ধাক্কা মারে, দ্যাট মিনস মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে। অ্যান্ড মোমেন্টাম ট্রান্সফার হলে পরে ওই হুইলটাকে সে ঘোরায়। এই বাচ্চাদের খেলনাও হয়, ফু দিলে পরে ঘোরে, ঠিক আছে, ফ্যানের ব্লেডের মতো থাকে, ফু দিলে ঘোরে। তো আমি যদি ক্যাথোডের যেখান দিয়ে যাচ্ছে সেই ট্রাভেল করছে যে পাথে, সেইখানে যদি একটা রকম বাচ্চাদের খেলনা রাখি, অবশ্যই সেটা প্লাস্টিকের হলে গন্ডগোল আছে, কিন্তু সামথিং লাইক দ্যাট, তাহলে ওটা মুভ করতে থাকে, ঠিক আছে, দ্যাট মিনস মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে। নাও ক্যাথোড রে মোমেন্টাম নিল এবং দে ক্যান পেনিট্রেট সাম ফয়েলস আর কি, ঠিক আছে, যেমন অ্যালুমিনিয়াম যদি রাখি, অ্যালুমিনিয়ামের ভেতর দিয়ে ক্যাথোড রে পাস করে চলে যাচ্ছে, ঠিক আছে। এরপরে এইখানে আমরা থেমেছিলাম। এরপরে যেটা করে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে ক্যাথোড রে যে লাইনে যাচ্ছিল তার আশেপাশে কিছু মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড রেখে দেখে, ঠিক আছে, মানে একটা ইলেকট্রিক, মানে একটা ধরো পজিটিভ চার্জ রেখে দেখলো, নেগেটিভ চার্জ রেখে দেখলো, ঠিক আছে। এই দেখতে গিয়ে বোঝা যায় যে যখন নেগেটিভ চার্জ রাখছে, ধরো সে ফর এক্সাম্পল এখানে যদি একটা নেগেটিভ চার্জ রাখি, তখন ক্যাথোড রে এইদিকে বেন্ড করে যাচ্ছে কোনো একদিকে। এইটা কি মিন করে বলতো? তো এটা মিন করে যে এই যে নেগেটিভ ক্যাথোড রে যেগুলো আসছে সেগুলো পজিটিভের সাথে অ্যাট্রাক্টেড। তার মানে ক্যাথোড রে, আসলে ক্যাথোড রে সেট লাইনে চলে দেখলাম, ক্যাথোড রে পার্টিকেল নেচার আছে সেটাও দেখলাম, কারণ সে মোমেন্টাম ট্রান্সফার করতে পারছে। এবং ক্যাথোড রে নেগেটিভ কে রিপেল করে, তার মানে ক্যাথোড রে নিজের চার্জ কি? নেগেটিভ। নেগেটিভ। সো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যে ক্যাথোড রেজ আর কনসিস্ট অফ নেগেটিভলি চার্জ পার্টিকেল, ঠিক আছে। এবং ওই যে টিউবটা যেটাকে আমরা ভ্যাকুয়াম করে দিয়েছিলাম, সেখানে যদি আমরা অন্য কোনো একটা গ্যাস কে রাখি, লো প্রেসারেই রাখি, তাহলে ওই গ্যাস পার্টিকেল গুলোকেও আয়োনাইজ করে দেয়। আয়োনাইজ করে দেয় মানে কি, ওদেরকেও চার্জ করে দেয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বেসিক কি বলবো ক্যাটাগরাইজেশন, যেটা জে জে থমসন করলো। আরো দুই একটা আছে, সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না এখন, ঠিক আছে। সো আমরা ক্যাথোড রে সম্পর্কে কি কি জানতে পারলাম, ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাথোড রে কি কি পেলাম? দুটো স্ট্রেট লাইনে মুভ করে। ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাথোড রে। এক নম্বর হচ্ছে ইট কনসিস্ট অফ হাই ভেলোসিটি পার্টিকেল। দু নম্বর হচ্ছে ইট কনসিস্ট অফ নেগেটিভলি চার্জড পার্টিকেল। কারণ পার্টিকেল আগেই পেয়ে গেছি, এটা নেগেটিভলি চার্জ পেলাম। এবং থার্ড হচ্ছে সে it ionize the test medium।
থ্রু ট্রাভেল, যে মিডিয়ামটার মধ্যে দিয়ে পাস করে সেই মিডিয়ামটাকে ও আয়োনাইজ করে দেয়। দিজ আর দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স। এবার এটা থেকে আমরা কি আন্দাজ করতে পারি, ঠিক আছে, সেইটি হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে, আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে যে ওরা এইগুলো ক্যাটাগরাইজ করার পর ওরা ওই যে ক্যাথোড যেটা নিয়েছিল না, এই যে ক্যাথোডটা, এই ক্যাথোডটা ডিফারেন্ট ডিফারেন্ট মেটেরিয়াল দিয়ে ওরা ট্রাই করেছে। যে একবার হয়তো আয়রনের নিয়েছে, তারপরে হয়তো জিঙ্কের নিয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের ট্রাই করেছে। এবং এর ভেতরের গ্যাসটাও চেঞ্জ করে করে ডিফারেন্ট গ্যাস, একবার হাইড্রোজেন, একবার হিলিয়াম, একবার নাইট্রোজেন, সামথিং লাইক নিয়ে রেখেছে। এবং নিয়ে যেটা পাচ্ছে যে ক্যাথোডের মেটেরিয়াল বা টিউবের ভেতরে যে গ্যাস, এই দুটোকে চেঞ্জ করলে পরেও ক্যাথোডের যে বেসিক প্রপার্টি গুলো সেগুলো চেঞ্জ হয় না, অর্থাৎ এই প্রপার্টি গুলো চেঞ্জ হয় না। সো থার্ড অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, আলাদা কালারে লিখছি এই জন্যই, সেটা হচ্ছে যে আপন চেঞ্জিং দ্য মেটেরিয়াল of cathode and the gas present in the tube, the basic nature of the cathode ray doesn't change. Doesn't change. এই লাস্ট পয়েন্টটা কি কি ইনফারেন্স দেয় আমাদেরকে? এই লাস্ট পয়েন্টটা আমাদেরকে কি ইনফারেন্স দেয়? বলো, লাস্ট পারবে? হ্যাঁ, বলো বলো। যে কোনো মানে যদি মেটেরিয়াল অফ ক্যাথোড কিংবা ওই গ্যাস প্রেজেন্ট ইন দ্য টিউবকে যদি আমরা চেঞ্জ করে দিই, ওই বাকি তিনটে বেসিক ক্যাথোড রের যে নেচারটা সেটা চেঞ্জ হয় না। সেটা দিয়ে আমি কি বুঝতে পারি? এটা আমাকে কি বলছে অ্যাকচুয়ালি? এনিওয়ান? সোহিনী? হ্যাঁ, কারণ কি স্যার, যাতে ক্যাথোড রে সব জিনিসের জন্যই সেম। এক্স্যাক্টলি, ভেরি গুড। যে যদি ক্যাথোড রে তৈরি করছে যে দুটো মিডিয়াম, মানে যে যেটা তৈরি করছে ক্যাথোড রে, হুইচ ইজ ক্যাথোড, এবং ক্যাথোড রে ট্রাভেল করছে যে মিডিয়ামটার মধ্যে দিয়ে সেই গ্যাসটা, এইগুলোকে চেঞ্জ করলেও যদি ক্যাথোড রে নেচার না বদলায়, দ্যাট মিনস ক্যাথোড রে ইজ সামথিং ইন্ডিপেন্ডেন্ট অফ দিস টু থিং। ঠিক আছে, তাই না? এটা আমরা এগ্রি করছি না করছি না? মানে ভেবে বলবে, কিন্তু আমি বলছি বলে এগ্রি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, বা যে যে থমসন বলেছে বলে এগ্রি করতে হবে তারও কোনো ব্যাপার নেই। স্যার এগ্রি করছি। হ্যাঁ স্যার, এগ্রি করছি। ঠিক, যদি সেটাই হয়, এইখান থেকে ওরা বুঝতে পারলো যে ক্যাথোড রে ইজ সামথিং ভেরি ফান্ডামেন্টাল টু ম্যাটার ইটসেলফ। অর্থাৎ কোন ম্যাটার নিচ্ছি ইট ডাজেন্ট ম্যাটার, কোন ম্যাটার নিচ্ছি ইট ডাজেন্ট ম্যাটার, বাট হোয়াট এভার ম্যাটার আই চোজ, বেসিক ক্যাথোড রেটা ওই এক্সপেরিমেন্টাল সেটআপে বেরোচ্ছে। সো এইখান থেকে প্রথম জায়গাটা এলো যে তার মানে অ্যাটম থেকে, ম্যাটারের ভিতর থেকে এমন কিছু একটা বেরোচ্ছে। কারণ আমরা আশেপাশে আমাদের যেসব ম্যাটার দেখি সেগুলো তো নিউট্রাল ইন নেচার, মানে ইলেকট্রিক্যালি নিউট্রাল, তার মধ্যে কোনো নেট পজিটিভ বা নেগেটিভ চার্জ নেই। কিন্তু আমি যখন ওটাকে একটা পার্টিকুলার এক্সপেরিমেন্টাল সেটআপে আনছি, ইরেসপেক্টিভ অফ মেটালস, ইরেসপেক্টিভ অফ গ্যাস, দেখা যাচ্ছে যে সেখান থেকে কিছু নেগেটিভ চার্জ পার্টিকেল বেরোচ্ছে। তার মানে এই নেগেটিভ চার্জ পার্টিকেলটা নিশ্চয়ই ভেরি ফান্ডামেন্টাল টু নেচার অর ম্যাটার। ঠিক আছে, তো
জে জে থমসন এইসব করার পর এই ক্যাথোডের ভিতরের যে নেগেটিভলি চার্জ পার্টিকেল তাদেরকে একটা নাম দিল, ঠিক আছে। জে জে থমসন, এই জে জে থমসন খুব গুরুত্বপূর্ণ একটা নাম, ঠিক আছে। কারণ আমরা দেখবো যে জে জে থমসন, তার ছেলে জেপি থমসন, জে জে থমসনের স্টুডেন্ট রাদারফোর্ডের স্টুডেন্ট নিলস বোর, এই যে পুরো একটা কমিউনিটি বলতে পারি আমরা, ঠিক আছে। মোটামুটি অ্যাটমিক স্ট্রাকচারটা এদের হাত দিয়েই বেরিয়েছে, ঠিক আছে। এবং এদের এই পুরো গ্রুপটার মধ্যে বোধহয় 12-13টা নোবেল লরিয়েট আছে, ঠিক আছে। তো মানে এমন এমন কাজ করেছে, নোবেল দিতে বাধ্য হয়েছে আর কি না ব্যাপার। তো জে জে থমসন এই মলিকুল এই ক্যাটাগরাইজেশন করার পর ক্যাথোডের যে পার্টিকেল গুলো তাদেরকে আমরা নাম দিই জে থিমসন, কি বলবো এটাকে, নেমড বলি, নেমড দোজ negatively charged cathode ray particles as নেগাট্রন, ঠিক আছে। নেগাট্রন নাম দিল, নেগাট্রন, ঠিক আছে। নেগেটিভ, সেখান থেকে নেগাট্রন। পরে অ্যাকচুয়ালি আরেকটা নাম অ্যাকসেপ্ট করা হয়েছিল, যে নামটা আবার আগে দেওয়া হয়েছিল কিরকম, মানে ব্যাক এন্ড ফোর্থ ব্যাপার। জে জে থমসন এইসব করছে 1896-97-এ, করে সে নাম দিচ্ছে নেগাট্রন। কিন্তু তারও আগে 1874-এ অলরেডি একটা নামে ডাকা হতো, যে নামটাই পরবর্তীকালে অ্যাকসেপ্টেড হয়েছিল, ঠিক আছে। ইন 1874 সামওয়ান কল জি জে স্টোনি named these particles electron, ঠিক আছে, ইলেকট্রন। অ্যান্ড আমরা এখন ইলেকট্রন নামটাই ব্যবহার করি, তাই না। পরে ওটা অ্যাডাপ্ট করা হয়েছে, যদিও নামটা কিন্তু অনেক আগে দেওয়া, ঠিক আছে। তার মানে আমরা অ্যাটমকে ভেঙে, তাহলে আমরা এইটুকু বুঝতে পেরেছি যে কেন এক্সপেরিমেন্টটা করলাম, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এক্সপেরিমেন্ট করে আমরা কি কি পেলাম সেটা, এবং সেটা থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে এই যা পাচ্ছি এটা কোনো একটা পার্টিকুলার মেটেরিয়ালের প্রপার্টি নয়, রাদার যে কোনো মেটেরিয়ালের মধ্যে থেকেই একই ঘটনা ঘটছে, ঠিক আছে। সো ইট ইজ ভেরি ফান্ডামেন্টাল টু দ্য মেটেরিয়াল, ঠিক আছে, মানে ফান্ডামেন্টাল এন্ড ইন্ডিপেন্ডেন্ট উইথ রেসপেক্ট টু দ্য মেটেরিয়াল। অর্থাৎ ম্যাটারের ফান্ডামেন্টাল একটা কম্পোনেন্ট আমরা পেয়ে গেলাম, হুইচ ইজ ইলেকট্রন। এবং এই ইলেকট্রনের কতগুলো জিনিসকে সেই সময় এস্টিমেট করা হয়েছিল, কিভাবে করা হয়েছিল এখন আমি বলে মাথা খারাপ করছি না, ঠিক আছে। সো প্রপার্টিজ অফ ইলেকট্রন, এক নম্বর হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, ঠিক আছে। অ্যাকচুয়ালি চার্জটা আগে মেজার করা হয়েছিল, তাহলে চার্জটা আগে লিখি। চার্জ অফ দ্য ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.602 into 10⁻⁻19 কুলম, ঠিক আছে। সরি, এর আরেকটা মেথডে বললে পরে ইট ইজ -4.8 into 10⁻⁻10 ESU। এই ইউএসইউ এর পুরো কথা হচ্ছে ইলেকট্রো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, তো গুলিয়ে গেল। তুমি চেক, হ্যাঁ ঠিকই বলেছি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট কিছুই না, একটা সিজিএস ইউনিট, একটা এসআই ইউনিট,
কুলম্বটা হচ্ছে এসআই, দিস ইজ এসআই ইউনিট, দিস ইজ সিজিএস ইউনিট। ঠিক আছে, কুলম্ব কিসের ইউনিট কেউ জানে? কুলম্ব কিসের ইউনিট আমরা কি জানি? নাই জানতে পারি, কোনো অসুবিধা নেই। জানি না। হ্যাঁ, স্যার জানি না। কুলম্ব চার্জের ইউনিট, চার্জ, ইলেকট্রিক্যাল চার্জের ইউনিট। ঠিক আছে, ইলেকট্রিক্যাল চার্জের ইউনিট। এবং দ্য স্মলেস্ট পসিবল ইলেকট্রিক্যাল চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ, which is -1.602 into 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, এবং এই মাইনাস সাইনটা ডিনোট করছে কি বলতে পারবে কেউ বুদ্ধি করে? স্যার নেগেটিভ চার্জ। এক্স্যাক্টলি, নেগেটিভ চার্জ। ঠিক আছে, এরপর আমরা যখন প্রোটন দেখবো অ্যানোড রে এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে, তখন দেখবো যে প্রোটনের চার্জ হচ্ছে, ভ্যালুটা সেম, শুধু সাইনটা আলাদা। ঠিক আছে, সো ইলেকট্রনের থেকে ছোট চার্জ নেচারে আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি। ইলেকট্রনের চার্জ ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ চার্জ। ঠিক আছে, ওই জন্যই এসআই পদ্ধতি, সরি সিজিএস পদ্ধতিতে এই ইলেকট্রনের চার্জটাকেই আমরা ইএসইউ বলে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ। তো যাই হোক, সেটা মানে আমি একটু একটু ইমপ্রিসাইজ কথা বললাম এখানে, বাট ঠিক আছে, এখানে চলতে পারে। আজ অব্দি আমি মনে হয় বেরিয়ে গেছিলাম সামহাও, কেন জানি না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি কোনো কারণে ইন্টারনেটে কিছুটা গন্ডগোল হয়েছিল, অটোমেটিক্যালি বেরিয়ে গেছিলাম। কতদূর শুনেছো? কতদূর শুনেছো বলো একটু, আমি ধরতে পারিনি কখন বেরিয়েছি এক্স্যাক্টলি। চার্জ অফ ওই ইলেকট্রনটাই পর্যন্ত শুনেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আম, ঠিক যেমন আমরা অলরেডি জানি না, আমরা যে গল্পটা এখন শুনছি সেই গল্পটা অলরেডি আমরা খানিকটা জানি যে এটা আলটিমেটলি কোথায় গিয়ে পৌঁছাবে। হ্যাঁ, মানে অ্যাজ ইফ সিনেমায় ফাইনালি কি হবে আমরা জানি, তাও আমরা সিনেমাটা দেখতে বসেছি যে কিভাবে ওখানে পৌঁছাবে সেটা, বা পৌঁছালেও সেটা সেটা জানার জন্য। বাট আমরা জানি যে অ্যাটমকে ভেঙে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাই বা পাবো। এখন প্রশ্ন হচ্ছে যে এদেরকেও কি ভাঙা যায়? এদেরকেও কি ভাঙা যায়? জানি না স্যার। জানো না? আচ্ছা, অ্যাকচুয়ালি ভাঙা যায়, কিন্তু সবাইকে নয়। ইলেকট্রনের থেকে ছোট কিছু আমরা এখন অব্দি পাইনি। ঠিক আছে, সো ইলেকট্রন ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল পার্টিকেলস, বাট প্রোটন আর নিউট্রন দে আর নট ফান্ডামেন্টাল ইন ট্রু সেন্স। তোমাদের লেভেলের জন্য ফান্ডামেন্টাল, বাট অ্যাকচুয়াল হিউম্যান সিভিলাইজেশনের রেসপেক্টে দেখলে পরে আমরা প্রোটন, নিউট্রন এদেরকে ভেঙে আরো অনেক কিছু পেয়েছি। ঠিক আছে, তো যাকগে, এটা একটা মজার ইনফরমেশন দিলাম, আর কিছুই না। বাট ইলেকট্রন কিন্তু ভাঙতে পারিনি আমরা কোনো। ইলেকট্রন ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল পার্টিকেল, হ্যাঁ, উইথ চার্জ -1.602 into 10⁻⁻19 কুলম, which is indeed also the smallest possible charge যেটা আমরা ডিসকভার করেছি এখন অব্দি। ঠিক আছে, ওই জন্য অনেক ক্ষেত্রে ইলেকট্রনের চার্জকে আমরা 1 ইউনিট অফ চার্জ দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, করবো যত কেমিস্ট্রিতে এগোবো, ইলেকট্রনের চার্জকে আমরা 1 ইউনিট অফ চার্জ হিসেবে ধরে নেবো। ঠিক আছে, নাও মাস অফ দ্য ইলেকট্রন, কি মনে হয় কত হবে মাস অফ দ্য ইলেকট্রন? মাস অফ দ্য ইলেকট্রন হচ্ছে 9.11 into 10⁻⁻31 kg in SI unit.
এই ভ্যালুটা দেখে আমাদের কি ফিলিং হচ্ছে? স্যার যেটা এটার মাসটা খুবই কম। খুবই কম, ঠিক আছে, মানে খুবই কম। মানে আনথিঙ্কেবল কম আর কি, এরকম একটা ব্যাপার। -31 কেজি, মানে how to compare, if we try to compare it with some random object maybe, মানে আমরা একটু বড় করে দিই, তাহলে মেবি what is the mass of sun, তাও হবে না বোধ হয়। মাস অফ সান, what is the mass of sun? ইয়া, মাস অফ সান, ঠিক আছে। সো মাস অফ সান, সূর্যের ওজন হচ্ছে, এক্সট্রা ইনফরমেশন এটা। সো মাস অফ সান হচ্ছে সামথিং 1.9 ইন্টু 10⁻30 কেজি, ঠিক আছে। তাহলে 30, 31 এটা যদি আমি একটু কম্পেয়ার করে নিই মোটামুটি, তাহলে অ্যাজ ইফ তুমি 1 কেজি সুগার কিনলে, ঠিক আছে, সুগার, 1 কেজি সুগার আর সানের মাস, এই দুটোর যা ডিফারেন্স, ঠিক আছে, হ্যাঁ, মোটামুটি একটা ইলেকট্রনের মাস আর 1 কেজি অফ সুগার, এই ডিফারেন্সটা সেম, ঠিক আছে। মানে একটা ইলেকট্রনের রেসপেক্টে 1 কেজি সুগার আর 1 কেজি হোয়াট এভার ইট মেবি, ইটস কম্পারেবল লাইক আমাদের রেসপেক্টেও নয়, কারণ আমাদের ওজন তো 1 কেজির বেশি, বাট মেবি একটা বাচ্চা যখন জন্ম নেয়, তার রেসপেক্টে সানের ওজন যতটা বা মাস যতটা, ম্যাগনিচিউডের ডিফারেন্স, সেরকম ডিফারেন্স একটা ইলেকট্রনের রেসপেক্টে 1 কেজি অফ সামথিং, ঠিক আছে, এতটা ছোট। এই কম্পারিজন গুলো খুব গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে। সো মাস অফ দ্য ইলেকট্রন হয়ে গেল। আর কি দরকার? আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে রেডিয়াস অফ এন ইলেকট্রন। আপাতত আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদেরকে একটা স্মল স্ফেরিক্যাল অবজেক্ট হিসাবে ট্রিট করব, ঠিক আছে, আপাতত। এটা এই চ্যাপ্টারেরই একটু মাঝখানের দিকে গিয়ে দেখবো যে না, এটা পুরোপুরি সত্যি কথা নয়, কিন্তু সেটা কি সে পরে দেখছি আমি। কিন্তু আমি বলছি যে আপাতত ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদেরকে আমরা কতগুলো গোল গোল পার্টিকেল হিসাবেই চিন্তা করবো, স্ফেরিক্যাল অবজেক্ট হিসাবে, ঠিক আছে। তাহলে যদি স্ফেরিক্যাল অবজেক্ট হয়, তাহলে তার একটা কি থাকবে? এনি স্ফেরিক্যাল অবজেক্টকে আমরা কি দিয়ে ক্যাটাগরাইজ করি? বলো বলো। স্যার সার্কামফারেন্স, রেডিয়াস, রেডিয়াস, ট্যানজেন্ট। সার্কামফারেন্স আমি পেয়ে যাবো ইভেনচুয়ালি, রেডিয়াস যদি জানি, তাই না? রেডিয়াস ইজ দ্য কারেক্ট ওয়ান, রেডিয়াস। তাহলে ইলেকট্রনকে যদি আমি একটা স্ফেরিক্যাল অবজেক্ট হিসাবে ট্রিট করি, তাহলে ইলেকট্রনের নিশ্চয়ই একটা রেডিয়াস থাকবে, তাহলে সেটাও কেউ না কেউ তো মেজার করেছে বটে, ঠিক আছে। সো রেডিয়াস অফ দ্য ইলেকট্রন। সোহিনী, কি অন্য কিছু বলছিলে? আমি ডায়ামিটার বলতে চাচ্ছিলাম। ও হ্যাঁ, ডায়ামিটার এগেইন, ডায়ামিটারও ফান্ডামেন্টাল, রাদার রেডিয়াসের থেকে আমরা ডায়ামিটারকেই বেশি ব্যবহার করি ইন টেকনিক্যাল সেন্স, বাট রেডিয়াস ইজ ফান্ডামেন্টাল ইন অ্যাবসলিউট সেন্স, ঠিক আছে। সো রেডিয়াস অফ, আমরা ডায়ামিটারকে বেশি ইউজ করি কারণ রেডিয়াসের থেকে ডায়ামিটার মাপা সহজ, সেই কারণ রেডিয়াস অফ ইলেকট্রন, ঠিক আছে। ইলেকট্রনের রেডিয়াস কত? মোটামুটি 2.8 ইন্টু 10⁻⁻13 সেন্টিমিটার, ঠিক আছে। হ্যাঁ, সো ইট ইজ অলসো ভেরি স্মল, ভেরি স্মল। মানে 10⁻⁻13 মানে হচ্ছে একের পর 13টা শূন্য, হুইচ ইজ ইন টার্মস, একের পর 7টা শূন্য মানে 1 কোটি, আরো 6টা শূন্য, 6টা শূন্য মানে হচ্ছে কত? 10 লাখ। সো 10 লাখ কারোর, ঠিক আছে। 1 সেন্টিমিটারকে আমরা 10 লাখ করোড় বার ভাগ করলে পরে তার 1 ভাগের কম্পারেবল হচ্ছে ইলেকট্রনের রেডিয়াস, এই হিউজলি স্মল, ঠিক আছে। তো আচ্ছা, এবার এই যে আমি ডেটাগুলো বললাম,
চার্জ অফ দ্য ইলেকট্রন, মাস অফ দ্য ইলেকট্রন এন্ড রেডিয়াস অফ দ্য ইলেকট্রন, এগুলোকে আমাদেরকে মুখস্থ করতে হবে? উত্তর হচ্ছে যে না, আবার খানিক হ্যাঁ। ঠিক আছে, ব্যাপারটা কিরকম? প্রথম কথা হচ্ছে রেডিয়াস অফ দ্য ইলেকট্রন, এইটা খুব কেউ চর্চা করে না, কিন্তু চার্জ অফ দ্য ইলেকট্রন এবং মাস অফ দ্য ইলেকট্রন এটা তোমাকে খুব একটা মুখস্থ করতে হবে না, কিন্তু তুমি যদি অ্যাটমিক স্ট্রাকচার ঠিক করে পড়াশোনা করো, এতবার গোটা জিনিসগুলো আসবে, অঙ্ক করতে গেলে এতবার ব্যবহার করতে হবে যে ইভেনচুয়ালি তোমার ওটা মাথায় থেকে যাবে। ও, ইলেকট্রনের চার্জ -1.60 × 10⁻⁻19 কুলম, ইলেকট্রনের মাস 9.11 × 10⁻31 কেজি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের বেসিক গল্প। ঠিক আছে, তাহলে আমরা একটা ফান্ডামেন্টাল কনস্টিটিউয়েন্ট পেলাম যেটা নেগেটিভলি চার্জ, এবং তার চার্জ, মাস, রেডিয়াস সব বের করে ফেলেছি, এবং তার নাম দিলাম কি? ইলেকট্রন। তাই তো? ঠিক আছে এই অবধি? হ্যাঁ স্যার। ওকে, আমরা অ্যাটমিক স্ট্রাকচারটা খানিকটা ডেভেলপ করে নেওয়ার পর আবার এই এক্সপেরিমেন্ট গুলোতে ফিরবো, জাস্ট টু, কি বলবো, জাস্ট টু কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড যে অ্যাকচুয়ালি ক্যাথোড রেটা কোথা থেকে বেরোলো। ঠিক আছে, মানে হোয়াট ইজ দ্য অরিজিন অফ ক্যাথোড রে। হ্যাঁ, আমরা এখন একটা ক্যাথোড রেকে জাস্ট একটা এক্সপেরিমেন্ট হিসেবে ব্যবহার করছি, ব্যবহার করে কিছু জিনিস খুঁজে বার করছি। ঠিক আছে, পরে যখন আমাদের পুরো গল্পটা জানা হয়ে যাবে, তখন আমরা ব্যাকে এসে দেখার চেষ্টা করবো যে আচ্ছা কেন ক্যাথোড রেটা বেরোলো। ঠিক আছে, ইট ইজ কাইন্ড অফ লাইক দ্যাট, যে তুমি একটা মানুষকে দেখছো যে সে আম, কোথাও একটা দাঁড়িয়ে আছে, তুমি কোথাও ঘুরতে গেছো বা কিছু একটা, তো দাঁড়িয়ে আছে, তো সে খুব আহ ছোট ছোট ব্যাপারে রেগে যাচ্ছে। ঠিক আছে, মানে কিছু একটা হচ্ছে, তো সে বলছে এরকম করবেন না, হ্যান ত্যান, রেগে যাচ্ছে। এখন এটা আমরা যখন দেখি, তখন আমরা একটা অবজারভেশন হিসাবে নিই যে ও আচ্ছা, এই মানুষটা তার মানে সে খুবই শর্ট টেম্পার মানুষ, খুব রাগী মানুষ। ঠিক আছে, কিন্তু ওই মানুষটাকে যদি আমি অনেকক্ষণ ধরে ফলো করতে থাকি, ইভেনচুয়ালি হতেই পারে দিনের শেষে ওই মানুষটার সাথে আমার পরিচয় হয়ে গেল, এবং আমি জানতে পারলাম যে তার সাথে, সে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমার সাথে যখন তার প্রথম দেখা হয়েছিল, এর মাঝে অনেকগুলো বেশ খারাপ ঘটনা তার সাথে ঘটেছে, এতই ঘটেছে যে তার মুডটাই খানিক বিগড়েছিল। তারপরে সে খানিক ওই একটা ইনসিকিউরিটি থেকেই ছোট ছোট ব্যাপারেই রেগে যাচ্ছিল। ঠিক আছে, এখানেও ব্যাপারটা সেরকম, যে এখন সবে সবে আমাদের অ্যাটমের সাথে দেখা হচ্ছে, আমরা অ্যাটমকে একটু খোঁচা মারছি, একটু চিমটি কাটছি, করে দেখার চেষ্টা করছি যে ও কি দিয়ে তৈরি। বাট গোটা গল্পটা যখন আমাদের জানা হয়ে যাবে, তখন আমি চাইলে রিভার্ট ব্যাক করে আসতে পারি যে কেন অ্যাটম ওইখানে ক্যাথোড রে ছেড়েছিল, ওইখানে অ্যানোড রে ছেড়েছিল। ঠিক আছে, সো মোর অন দিস লেটার অন। ঠিক আছে, এরপর আমরা চলে যাই নেক্সট এক্সপেরিমেন্টে, দ্যাট ইজ কল্ড, এই পেজটা আমি ছেড়ে দিই, দ্যাট ইজ কল্ড অ্যানোড রে এক্সপেরিমেন্ট। বোঝা গেল তো এইটা? মানে না বোঝা গেলে বলবে, হ্যাঁ, যেসব জিনিস পড়া হচ্ছে ইন প্রিন্সিপাল, সেসব জিনিস বেশিরভাগ লোক অনেক হাই ক্লাসে পড়ে। ঠিক আছে, তবে আমার মত এরকম হাই ক্লাস লো ক্লাস বলে কিছু হয় না, ঠিক করে শেখানো গেলে পরে যে কোনো বয়সেই শেখানো যায়, বিশেষ করে ভাষা শিখে যাওয়ার পরই শেখানো যায়। সেখানে তোমরা তো অনেক অঙ্ক টঙ্ক জানো, ইত্যাদি জানো, বাট তাও তাও সমস্যা হতে পারে, কারণ আমরা যে এই দেখছোই তো যেসব বেরোচ্ছে, মাস 10⁻⁻31 কেজি, রেডিয়াস 10⁻⁻13 সেন্টিমিটার, এই রেঞ্জ তো আমাদের রেঞ্জ নয়। আমাদের আমরা যে রেঞ্জে বিচরণ করি, সেই রেঞ্জটা কত? সেই রেঞ্জটা মেরে কেটে মেবি কয়েক মিলিমিটার থেকে মস্তিষ্ক দিয়ে কন্টেমপ্লেট করতে পারি। ঠিক আছে, আর সেখানে কোথায় -31 কেজি, বা ওজনের ক্ষেত্রেও আমরা মোটামুটি ফিউ মাইক্রোগ্রাম থেকে, আমরা যে সব ওষুধ টষুধ খাই সেখানে মাইক্রোগ্রাম থাকে, মাইক্রোগ্রাম থেকে কয়েক হাজার কেজি কি কয়েক লক্ষ কেজি, এই অবধি মোটামুটি চিন্তা ভাবনা করতে পারি। কিন্তু তার নিচের ওজন এবং তার ওপরের ওজন, এইগুলো আমাদের চিন্তা ভাবনার একটু বাইরে। ফলে আমরা যে দুনিয়া নিয়ে কথা বলছি আর আমরা যে দুনিয়াতে ঘুরে বেড়াই, এই দুটো কমপ্লিটলি আলাদা, ফলে আন্ডারস্ট্যান্ডিং এ অসুবিধা হতে পারে।
সেটাকে বুঝতে হবে এবং আমাকে জিজ্ঞেস করে নিতে হবে যে এটা বুঝলাম না, আবার বলি, ঠিক আছে? আমাদের কোনো তাড়া নেই, ঠিক আছে? আমরা যদি একটা টপিকও একদিনে পড়ি, ম্যাটার নাথিং, ঠিক আছে? তো ক্যাথোড্রের নোয়ান্স গুলো মোটামুটি ধরা গেছে কি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই? সোহিনী নিশ্চয়ই ধরতে পেরেছে আমি বিশ্বাস, কিন্তু চুপচাপ থাকে বলে বলছে না কিছু। তাই তো সোহিনী? হ্যাঁ স্যার পেরেছি। হুম হুম। আচ্ছা, অ্যানোড রেস, অ্যানোড রে এক্সপেরিমেন্ট, এটা 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 কি করা হয় যে অ্যানোড রে এক্সপেরিমেন্টটা না, ক্যাথোড রে এক্সপেরিমেন্টের সাথে 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 মানে পরেই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট প্রথম করা হচ্ছে কত, ওই 1978 অ্যারাউন্ডে, ঠিক আছে? অ্যানোড রে তারপরেই লোকে প্ল্যান করতে শুরু করে দেয়, যদিও তখন অব্দি কিন্তু ইলেকট্রনের কনসেপ্ট, ক্যাথোড রের ক্যাটাগরাইজেশন এসব কিচ্ছু আসেনি। কিন্তু কেন করতে পারে, খানিকটা তো চলেও, মানে রিসার্চ ওইভাবে চলে না যে একটা হলো তারপরে আরেকটা, এটা আমি আগেও বলেছি। অ্যানোড রের আন্দাজটা লোকে এইভাবে করেছিল যে যদি ক্যাথোড রে আমাকে একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল দেয়, হুইচ ইজ ভেরি ফান্ডামেন্টাল টু ম্যাটার ইটসেলফ, কিন্তু আমরা যেসব ম্যাটারের সাথে ইন্টারাক্ট করি আমাদের নেচারে, সেই সকল ম্যাটার তো কোনো নেট ইলেকট্রিক্যাল চার্জ ক্যারি করে না। তাহলে যদি ম্যাটারের একটা ফান্ডামেন্টাল পার্টিকেল নেগেটিভলি চার্জ হয়, তাহলে দেয়ার মাস্ট এক্সিস্ট অ্যানাদার ফান্ডামেন্টাল পার্টিকেল হুইচ ইজ পজিটিভ। পজিটিভলি চার্জ, ঠিক আছে? তাহলে এটা খুঁজে বার করতে হবে, ঠিক আছে? সো ক্যাথোড রের সময় কিন্তু আমরা জানতাম না যে আদৌ কিছু পাবো কিনা। হ্যাঁ, অন্ধকারে ঢিল ছুঁড়েছিলাম। এক্ষেত্রে আমরা জানি যে খানিকটা আন্দাজ করতে পারি যে ম্যাটারের নেগেটিভ পার্টটা যদি আমরা পেয়ে থাকি, তাহলে দেয়ার মাস্ট বি এক্সিস্ট আ পজিটিভ পার্ট, বিকজ আদারওয়াইজ আমাদের সব নেচারের সমস্ত ম্যাটার সাম সর্ট অফ নেগেটিভ কিছু একটা হতো, ঠিক আছে? তো সেইটাকে ট্র্যাক করার জন্য গোল্ড স্টেইন বলে এক ভদ্রলোক, এইটিন এইটটি সিক্সে, খেয়াল করে দেখো, ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাত্র কয়েক বছর পর, মানে আমরা তো শুধু যে এক্সপেরিমেন্ট গুলো সাকসেসফুল হয়েছে সেগুলোই পড়ছি, নিশ্চয়ই তার আগেও মানুষ চেষ্টা করেছে। গোল্ডস্টেন, গোল্ডস্টেন কি করলো, আবার একটা ওই রকম ক্যাথোড রের মতোই একটা ব্যাপার নিল, ঠিক আছে? হুম। তো আমি আবার এগেইন ছবি ডাউনলোড করি। দিস ওয়ান ইজ গুড। ঠিক আছে, বলো ক্যাথোড রের সাথে এটা কি ডিফারেন্স, কি কি ডিফারেন্স? স্যার এখন যে অ্যানোড সেটাকে হচ্ছে হাই ভোল্টেজের সাথে কানেক্ট করা হয়েছে। কালারটা রেড এসছে ধাক্কা মারলে। আচ্ছা, না মানে শুনলাম কি, সোহম যেটা বললে, আহ আগের বারও তো হাই ভোল্টেজই ছিল, এই যে হাই ভোল্টেজ, ঠিক আছে? এবং হাই ভোল্টেজ মানে ওই সেট আপটা কোনো চেঞ্জ করা হয়নি, খেয়াল করে দেখো যে এখানেও হাই ভোল্টেজ ব্যাটারির সাথে পজিটিভের সাথে অ্যানোড জোড়া হয়েছিল, নেগেটিভের সাথে ক্যাথোড, এখানেও তাই, পজিটিভের সাথে অ্যানোড, নেগেটিভের সাথে ক্যাথোড, ঠিক আছে? এবার সোহিনী একটা চেঞ্জ ভালো লক্ষ্য করেছে যে এবার একটা রেড কালার দেখাচ্ছে এখানে, ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে অ্যাজ ইফ আমরা যে ছবিটা দেখেছি সেই রেসপেক্টে দেখলে পরে ক্যাথোড আর অ্যানোডের পজিশন চেঞ্জ হয়েছে, ক্যাথোড আর অ্যানোডের চার্জ চেঞ্জ হয়নি, কিন্তু কিন্তু পজিশন চেঞ্জ হয়েছে। আগে এখানে ক্যাথোড ছিল, এদিকে অ্যানোড ছিল, এখানে এখানে অ্যানোডটা এদিকে এসছে, ক্যাথোডটা এখানে এসছে। নট অনলি দ্যাট, ক্যাথোডটা কেমন যেন একটা ফুটো ফুটো ব্যাপার না হয়েছে, ঠিক আছে? হ্যাঁ,
ইঁদুরে কেটে দিয়েছিল মনে হয়। এক্সপেরিমেন্ট করবে বলে আগের দিন রাত্রিবেলা রেখে গেছিল, পরের দিন এসে দেখেছি ইঁদুরে কেটে দিয়েছে। ভাবছি যে কি আর করা যাবে, আবার একটা বানাতে হবে, তার থেকে এটা দিয়ে এক্সপেরিমেন্ট করে দিছি। তাই এরকম ব্যাপার। না স্যার। আরে না স্যার, এত সিরিয়াসলি বলার কি আছে, মজা করছি তো। হ্যাঁ। সো তাহলে হলোটা কি অ্যাকচুয়ালি? হলোটা কি অ্যাকচুয়ালি ভাবতে পারি আমরা? স্যার আমার দেখো। মনে হয় যে ওই হ্যাঁ, যে বলো বলো। আমার মনে হয় যে অ্যানোড থেকে যে পজিটিভ যেগুলো এসেছিল রেগুলো, হুম। এনাফ মোমেন্টাম ছিল যে ওটা হচ্ছে ক্যাথোডটাকে ফুটো করে বেরিয়ে যাবে। আচ্ছা। ভালো একটা আন্দাজ। দেখছি সেটা। হুম। বাট স্যার আমি ওয়াশরুমে আমাদের। যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলো। ওয়াশরুমে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ। কি বলা হয়, ঠিক আছে, আমরা তাহলে একটু ওয়েট করছি। ওকে। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা ঠিক যেভাবে ক্যাথোড রে পড়েছিলাম ওভাবেই ক্যাটাগরিক্যালি পড়ি, যে আমরা এক্সপেরিমেন্টাল সেট আপ কি নিয়েছি, কি অবজারভেশন দেখেছি, দেন আমরা সেই অবজারভেশন থেকে কি কি শিখলাম সেইভাবে। ঠিক আছে। তো এক্সপেরিমেন্টাল সেট আপটা কি? সো লেট মি ডু আ সার্ভে। এক্সপেরিমেন্টাল সেট আপ, ঠিক আছে। এক্সপেরিমেন্টাল সেট আপটা একটু আলাদা ক্যাথোড রে থেকে, যদিও এসেনশিয়ালি একই জিনিস। ঠিক আছে। ক্যাথোড রে তো একটা ক্যাথোড ছিল, একটা অ্যানোড ছিল, একটা হাই ভ্যাকুয়াম লো প্রেসারের গ্যাস নেওয়া ছিল টিউবের ভেতরে। ঠিক আছে, এখানেও তাই আছে, কিচ্ছু বদলায়নি। শুধু একটা স্লাইড ডিফারেন্স, যে এখানে একটা পারফোরেটেড ক্যাথোড নিয়েছি। ঠিক আছে। দ্য টার্ম ইজ কল্ড পারফোরেটেড ক্যাথোড। আরে যেখানে হচ্ছে ইঁদুর ফুটো করে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা। দিস ইজ দ্য পারফোরেটেড ক্যাথোড। অর্থাৎ আগের বার ক্যাথোডটা নিয়েছিল একটা সলিড প্লেট, এবার ওই প্লেটের মধ্যে কিছু ইন্টেনশনালি কিছু হোল আমরা করে দিয়েছি। ঠিক আছে। কেন করেছি দেখছি সেটা। এইবার আমি ইলেকট্রিসিটি অন করেছি। ইলেকট্রিসিটি অন করার পর আমরা দেখতে পাচ্ছি যে আহ, দেখো বইতে লেখা আছে, অন পাসিং দ্য ইলেকট্রিক ডিসচার্জ অ্যাট লো প্রেসার, হি মানে এক্ষেত্রে গোল্ডস্টেইন observed that some luminous rays were coming from the side of the anode and passed through the holes in the cathode and produced fluorescence on the glass wall coated with zinc sulfide। ঠিক আছে, দ্যাট জিঙ্ক সালফাইড পার্টটা বাদ দাও। ওখানে আমরা দেখেছিলাম ক্যাথোড রে এর ক্ষেত্রে, আমরা দেখেছিলাম, আবার ক্যাথোড রে ফিরে যাই। এখানে ক্যাথোড রে এর ক্ষেত্রে দেখেছিলাম এখানে ক্যাথোড ছিল, এখানে অ্যানোড ছিল, এবং আমরা করেছি এখান দিয়ে কিছু একটা যাচ্ছিল দেখতে পাচ্ছিলাম। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না, হ্যাঁ এটা বলা হয়নি এক্সপ্লিসিটলি। ক্যাথোড রে কিন্তু খুব একটা ভিজিবল নয়, ঠিক আছে, আমরা দেখতে পাই। হ্যাঁ, কিন্তু আমরা দেখেছি কি যে অ্যানোডের পিছনটা ফ্লুরোসেন্স হতে শুরু করেছিল। ঠিক আছে। এইবার আমরা পজিশন চেঞ্জ করে দিয়েছি, ক্যাথোডটাকে পারফোরেটেড নিয়েছি। তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে একটা কি বলে লুমিনিয়াস রে, মানে ইট ইজ ভিজিবল। ক্যাথোড রের ক্ষেত্রে কিন্তু ক্যাথোড থেকে অ্যানোডের মাঝখানে যে ক্যাথোড রে যাচ্ছিল বলছিলাম আমরা, সেটা কিন্তু সাদা চোখে দেখা যাচ্ছিল না। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা লুমিনিয়াস রে এখানে যাচ্ছে, গিয়ে এই ক্যাথোডে থামছে না, বরং এই ফুটো ফুটো গুলো দিয়ে বেরিয়ে এই পেছনে গিয়ে ধাক্কা খাচ্ছে, আর পেছনে গিয়ে এগিয়ে আবার একটা ফ্লুরোসেন্স দেখাচ্ছে। ঠিক আছে। সো ক্যাথোড রে থেকে ভিজুয়ালি অবজারভেশনটা আলাদা হলো দুটো জায়গাতে। এক নম্বর হচ্ছে যে আগের বার ক্যাথোড থেকে অ্যানোডের মধ্যে যে জিনিসটা যাচ্ছিল বলছিলাম ক্যাথোড রে, সেটাকে আমরা সাদা চোখে দেখতে পাচ্ছিলাম না, খালি চোখে। আহ, এখন আমরা সাম শর্ট অফ দেখতে পাচ্ছি যে একটা কিছু যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ক্যাথোডটা পারফোরেটেড হওয়ার ফলে ওই যেখানে যেখানে ফুটোগুলো আছে, ফুটোগুলো দিয়ে ওই রেটা পাস করে চলে যাচ্ছে, এবং যেখানে ফুটোগুলো নেই সেখান দিয়ে পাস করতে পারছে না কিন্তু। ঠিক আছে। তার মানে ওই ক্যাথোডটা নেগেটিভলি চার্জ যে ক্যাথোডটা, সেটা এই অ্যানোড রেটাকে
অ্যাবজর্ব করে নিচ্ছে, আর যেখানে ফুটো রয়েছে, যেখানে ক্যাথোডটা নেই, সেখান দিয়েও পাস করে চলে যাচ্ছে, গিয়ে পেছনের গ্লাস ওয়ালে গিয়ে আবার ফ্লুরোসেন্স তৈরি করছে। দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, ওটা নিয়ে খুব একটা কিছু ব্যাপার না। ইনিশিয়ালি এই অ্যানোড রে নাম ছিল ক্যানাল রেস, ঠিক আছে? ইনিশিয়ালি দিস anode rays are called ক্যানাল। কথাটার মানে কি জানি আমরা? এই তোমরা জানো ক্যানাল, আমার থেকে ভালো ইংরেজি জানো, আর ক্যানাল জানো না? হতে পারে এটা? বলো, ক্যানাল রে মানে কি? ক্যানাল রে মানে কি? সরি, আমার প্রশ্নটা ভুল। ক্যানাল কথাটার মানে কি? যেগুলো চোখে দেখা যায়। না 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 না, মানে ইংরেজি মানে জিজ্ঞেস করেছি আমি, ইংরেজি ক্যানাল শব্দটা শুনেছি আমরা আগে, আমি শিওর আমরা শুনেছি। স্যার একটা রাস্তা টাইপ মানে ওয়ে মতন একটা। তা কাছাকাছি আছি, বাট নট অ্যাকুরেট। যেখান থেকে কোথায় কিছু একটা শুনেছি বলো তো? পাস করা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেখান থেকে একটা জিনিস পাস করতে পারে। কি জিনিস মানে কিরকম সেটা? আচ্ছা, ক্যানাল শব্দটা আমরা খুব কমনলি কোথায় শুনেছি বলতো? স্যার জলের রাস্তা। এক্স্যাক্টলি, জলের রাস্তা, সুয়েজ ক্যানাল শুনিনি আমরা? হ্যাঁ, সুয়েজ ক্যানাল ভেবেই বলেছি। ইয়েস, খাল, বেসিক্যালি খাল, ছোট মানে ওয়াটার প্যাসেজ, ঠিক আছে? তো এখানে যেহেতু ওই অ্যানোড রেটা এখান দিয়ে পাস করে চলে যাচ্ছে, হুম, এই ছোট ছোট ক্যানাল দিয়ে, দ্যাট ইজ, এটাকে প্রথমে বলা হয়েছিল ক্যানাল রে, ঠিক আছে? পরে তার নাম অ্যানোড রে আসে, যেহেতু এটা অ্যানোড থেকে অরিজিনালি ইমিট করছে আর কি, বেসিক্যালি, ঠিক আছে? তো এবং তারা অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায়, গিয়ে যে ফুটো থাকলে পেরিয়ে চলে যায়, ফুটো না থাকলে পরে ক্যাথোডে অ্যাবজর্ব হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, এই রে গুলোকে এগেইন জে জে থমসন, ঠিক আছে, হুম, জে জে থমসন, জে জে থমসন 1907-এ নাম দিচ্ছে অ্যাজ পজিটিভ রে, ঠিক আছে? পজিটিভ রে। এবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানোড রে। তোর ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানোড রে, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানোড রে, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট, দে ট্রাভেল ইন স্ট্রেট লাইন, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট, আমি আর এইবার আর বলছি না যে এই পয়েন্টগুলো কি করে আমরা পেলাম, কারণ আমরা অলরেডি জানি যে কি করে স্ট্রেট লাইন যাচ্ছে বোঝা যায়, কি করে পার্টিকেল নেচার বোঝা যায়, এগুলো আমরা জানি, তো আগের বার জেনে গেছি যে কি করে বোঝা যায়। আমি যে একটা কিছু রাখবো, যদি তার ছায়া পড়ে উল্টো দিকে, তার মানে ওর স্ট্রেট লাইনে যাচ্ছে। একটা প্যাডেল রাখবো, যদি সেটা মুভ করে, দ্যাট মিনস মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে, দ্যাট মিনস পার্টিকেল আছে। ফলে আমি আর ওগুলো আর বলছি না, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড বলে যাচ্ছি যে ট্রাভেল ইন স্ট্রেট লাইন, দেন হচ্ছে দে কনসিস্ট অফ, দে কনসিস্ট অফ মেটেরিয়াল পার্টিকেল, ঠিক আছে? সো অ্যানোড্রেও একটা মেটেরিয়াল পার্টিকেল রয়েছে, ঠিক আছে? দে আর পজিটিভলি চার্জড। এই কালারটা চেঞ্জ হয়ে গেল।
এই পজিটিভলি চার্জ এটা আমরা কিভাবে বুঝেছি? বলো কেউ একজন। পজিটিভলি চার্জ এটা আমরা কিভাবে বুঝেছি? কারণ কি স্যার ক্যাথোড রেতে হচ্ছে নেগেটিভ চার্জ, তো যদি ওটা যদি পজিটিভ চার্জ, যদি ওটা নেগেটিভ চার্জ হতো তাহলে তো ওটা রিপেল করতো। কোথা থেকে রিপেল করতো? মানে ওইটা যে কি বলে ওটাকে, যে ক্যাথোড রেটা দিয়েছে না, ক্যাথোড রে তো না, এটা কি বলে, এটা পারফোরেটেড ক্যাথোড। পারফোরেটেড ক্যাথোড, মানে হ্যাঁ, ক্যাথোড সোজা কথা, পারফোরেটরটা ইম্পর্টেন্ট না, ক্যাথোড আর কি, ঠিক আছে, এখানে পারফোরেটেডটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ ঠিকই, ঠিক পয়েন্ট বলেছো, ভেরি গুড। প্রথম কথা হচ্ছে যে মানে আমরা জেনারেলি একটা রেটকে পজিটিভ মানে কতগুলো পার্টিকেল হাই ভেলোসিটিতে ছুটে যাচ্ছে, তার মধ্যে পজিটিভ চার্জ আছে না নেগেটিভ চার্জ, যেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমি একটা চার্জ দেবো ওর আশেপাশে, যদি রেটা রিপেল করে বেন্ড করে যায় তাহলে আমি বুঝবো যে আমি যে চার্জ দিয়েছি তার সঙ্গে সেম চার্জ আছে, যদি উল্টো চার্জ দিই তাহলে উল্টো চার্জ আছে, যেভাবে আমরা ক্যাথোড রে যে নেগেটিভলি চার্জ সেটা বুঝেছিলাম। কিন্তু এক্ষেত্রে একটা সহজ উপায় হচ্ছে যে এই যে অ্যানোড রে তো এই অ্যানোড থেকে বেরিয়ে ক্যাথোডের দিকে যাচ্ছে এবং ফুটো ফুটো থাকলে তো বেরিয়েও চলে যাচ্ছে, বেন্ড তো করছে না, তাই না? তার মানে নিশ্চয়ই অ্যানোড রে নেগেটিভলি চার্জ নয়, পজিটিভলি চার্জ। যেহেতু ক্যাথোড নেগেটিভলি চার্জ তাহলে অ্যানোড রে ক্যাথোডের দিকে যাবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, ঠিক একদম গুড অবজারভেশন এবং গুড ইনফারেন্স, সরি। এরপরে ওই যে মোমেন্টাম ট্রান্সফার থেকে আমরা জেনেছিলাম যে ইট কনসিস্ট অফ পার্টিকেল, তাহলে নিশ্চয়ই কতটা মোমেন্টাম সেইটাও ক্যালকুলেট করতে পেরেছিল সেই সময় সামহাও, মানে ক্যালকুলেট নয় মেজার করতে পেরেছিল সামহাও, ঠিক আছে। তো সেইটা মেজার করে দেখেছে যে 4 নম্বর পয়েন্ট, যে পার্টিকেলস কনস্টিটিউটিং anode rays are much more heavier than electrons, ঠিক আছে। ইলেকট্রনস মানে ক্যাথোড রের তে যে পার্টিকেল গুলো ছিল সেই পার্টিকেল গুলো থেকে অ্যানোড রের পার্টিকেল গুলো অনেক বেশি ভারী, মানে মাস অনেক বেশি, এটাও আমরা মোমেন্টাম ক্যালকুলেট করে বুঝতে পেরেছি, ঠিক আছে। বোঝা যাচ্ছে? লাস্ট পয়েন্টটা বোঝা গেল? শুনি একটু। না আমি বুঝতে পারোনি? স্যার একবার বুঝিয়ে দেবেন? আচ্ছা, আমরা যখন ক্যাথোড রের পার্টিকেল নেচার বের করেছিলাম সেটা কিভাবে বের করেছিলাম? বলো কি করে আমরা জানতে পেরেছিলাম যে ক্যাথোড রে তে আসলে কতগুলো পার্টিকেল আছে, হাই ভেলোসিটি পার্টিকেল? কেউ একজন বলো।
এনিওয়ান? কিভাবে পেয়েছিলাম? ওই তো 3 নম্বর এক্সপেরিমেন্ট, মানে এক্সপেরিমেন্ট নয়, ক্যাথোড রের ভেতরে যে অনেকগুলো পার্টিকেল আছে সেটা কিভাবে পেয়েছিলাম সোহিনী, মনে নেই? অনেকগুলো পার্টিকেল মানে? মানে আমরা লিখেছি না, এই যে এই পয়েন্টটা কোথায় গেল, এই যে এই পয়েন্টটা, ইট কনসিস্ট ক্যাথোড রের ক্ষেত্রে, ঠিক আছে, ক্যাথোড রের ক্ষেত্রে আমি লিখেছি না, ইট কনসিস্ট অফ হাই ভেলোসিটি পার্টিকেল। এই যে এইগুলো যে ক্যাথোড রের ভিতরে যে আসলে কতগুলো পার্টিকেল আছে সেইটা আমরা কিভাবে বুঝেছিলাম? না, আমরা কিছু অ্যালুমিনিয়ামের একটা ইয়ে রেখে আমরা দেখেছিলাম যে ওটা মুভ করছে। এক্স্যাক্টলি। তাহলে এই জিনিসটা আমরা অ্যানোড রের ক্ষেত্রেও করতে পারি। হ্যাঁ। পারি। তাহলে সেখান থেকেই আমরা এইটাও বুঝেছি যে অ্যানোড রেও আসলে কতগুলো মেটেরিয়াল পার্টিকেল কনসিস্ট করছে, ঠিক আছে, এটা বুঝতে পেরেছি। এবং ওই যে প্যাডেলটার মধ্যে এসে তার মানে পার্টিকেল ধাক্কা মারছে, মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে, তাহলে মোমেন্টাম ট্রান্সফার হলে পরে আমি করেসপন্ডিং বুঝতে পারছি যে পার্টিকেল আছে। আচ্ছা, ওই এক্সপেরিমেন্টটাকে যদি আমি আরেকটু সফিস্টিকেটেড ভাবে করি, তাহলে কতটা মোমেন্টাম ট্রান্সফার হচ্ছে সেটাও তো আমার বুঝতে পারার কথা। পারার কথা না, স্যার। কথা না? হ্যাঁ, হ্যাঁ স্যার। বিধান। হ্যাঁ স্যার। হুম। যেই আমি মোমেন্টাম জেনে যাব সেখান থেকে আমার মাস বের করতে পারবো না, পারবো না? মোমেন্টাম মানে কি? পারবো। পারবো, কি করে পারবো? মোমেন্টাম মানে কি? স্যার এমভি। এমভি। তাহলে আমি মোমেন্টাম কতটা ট্রান্সফার হয়েছে সেটা যদি জেনে যাই, সাম হাউ সাম আদার সোর্স থেকে যদি ভেলোসিটিটা আন্দাজ করতে পারি, যেটা করা যায়, তাহলে আমি এটাও জানতে পারবো যে অ্যানোড রে শুধু পার্টিকেল দিয়ে গঠিত সেটুকু নয়, সেই পার্টিকেল গুলোর ভর, বা আপাতত ভর আর ওজনকে ইকুয়ালি ইউজ করছি, সো ভর কতটা বা ওজন কতটা, মাস কতটা, সেইটা করে আমরা দেখেছি যে ক্যাথোড রে যে পার্টিকেল গুলো দিয়ে গঠিত ছিল তাদের থেকে অ্যানোড রে যে পার্টিকেল গুলো দিয়ে গঠিত তাদের ভর অনেক বেশি। এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, বেশ। এইবার দুটো স্পেশাল পয়েন্ট যেটা ক্যাথোড রে এর ক্ষেত্রে ছিল না, অ্যানোড, মানে ক্যাথোড রে এর ক্ষেত্রে ছিল কিন্তু অ্যানোড রে এর ক্ষেত্রে তার উল্টোটা দেখবো আমরা, ঠিক আছে? তো কালি চেঞ্জ করি। 5 নম্বর পয়েন্ট, বেসিক্যালি অ্যানোড রে এর ক্ষেত্রে দেখা গেছে যে অ্যানোড রে এর পার্টিকেল গুলো, ঠিক আছে, হ্যাঁ, সাইজ ক্যাথোড রে থেকে অনেক ছোট। সো দ্য মানে সরি, আমি ভুল বলেছি, সাইজ নয়, অ্যাকচুয়ালি দিস ওয়ান, ই বাই এম, ঠিক আছে? এই ই বাই এম ব্যাপারটা কি আমি বলছি। কালিটা আবার চেঞ্জ হয়ে গেল কেন? ও, ই বাই এম একটা ভ্যালু, ঠিক আছে? ই বাই এম মানে কি, ওপরে ই মানে হচ্ছে চার্জ অফ দ্য অ্যানোড রে পার্টিকেল, আর নিচে এম মানে হচ্ছে মাস অফ দ্য অ্যানোড রে পার্টিকেল, ঠিক আছে? এই দুটোর যে রেশিওটা, এই রেশিওটা অনেক কম। দিস রেশিও, দিস রেশিও ইজ স্মলার দেন ক্যাথোড রে, ঠিক আছে? এবার এই রেশিওটা যে স্মলার হলো তাতে আমি কি মানে বুঝতে পারলাম, আমাদের সেইটুকুই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা বুঝতে পারলাম যে, খেয়াল করে দেখো যে আমরা কি পেয়েছি, ক্যাথোড রে আর অ্যানোড রে পার্টিকেলের মধ্যে কার মাস বেশি পেয়েছি? অ্যানোড। অ্যানোড রে। এবার আমরা এই যে ই বাই এম ভ্যালুটা বলছি, এই ই বাই এম এর ওপরে আছে ই মানে চার্জ অফ দ্য পার্টিকেল, আর নিচে আছে এম মানে মাস অফ দ্য পার্টিকেল, ঠিক আছে? এখন
ক্যাথোড রে আর অ্যানোড রের মধ্যে যদি অ্যানোড রের মাস বেশি হয়, তাহলে E/M রেশিওটা ক্যাথোড রে আর অ্যানোড রের মধ্যে কি হবে, কার বেশি হবে কার কম হবে? স্যার অ্যানোড রেটা কম হবে, ক্যাথোড রেটা বেশি হবে। তাই পেয়েছি আমরা। ফলে আমাদের সবকিছু, আমাদের থিওরিটিক্যাল চিন্তা ভাবনা এবং এক্সপেরিমেন্টের রেজাল্ট ইন অ্যাকর্ডেন্সে আছে, তাই তো? কোথাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? বোঝা গেল? নাও পরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে শুধুমাত্র E/M রেশিওটা স্মলার পেয়েছি তাই নয়, আরেকটা গুরুত্বপূর্ণ রেশিও হচ্ছে, এই কালারটা এখানে খাচ্ছে না, এটা শুধু স্মলার পেয়েছি তাই নয়, আরেকটা পয়েন্ট হচ্ছে যে আরেকটা পয়েন্ট হচ্ছে যে যেটা ক্যাথোডের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ক্যাথোডের মেটেরিয়াল এবং ভিতরকার গ্যাস এগুলো চেঞ্জ করলে পরে ক্যাথোডের নেচার চেঞ্জ হয় না। এক্ষেত্রে ভেতরের মেটেরিয়াল অর্থাৎ ভেতরের যে গ্যাসটা, এই গ্যাসটা যদি আমি চেঞ্জ করি তাহলে আর বাকি প্রপার্টি ছেড়ে দিলেও এই E/M রেশিও, এই রেশিওটা কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? সো দ্য নেক্সট পয়েন্ট ইজ যে দ্য E/M E/M রেশিও বা ভ্যালু of the anode ray particles depends upon, স্যার তার মানে ওই অ্যানোড রেটা ইজ ডিপেন্ডেন্ট অন দ্য মেটেরিয়াল এন্ড গ্যাস। না মেটেরিয়াল নয়, ভেতরের গ্যাসটা, মেটেরিয়ালের উপর ডিপেন্ড করছে না, ভেতরের গ্যাসটা, ঠিক আছে? নেচার অফ দ্য গ্যাস, ঠিক আছে? গ্যাস ইনসাইড দ্য টিউব, এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ডিপেন্ডস আপন দ্য নেচার অফ দ্য গ্যাস ইনসাইড দ্য টিউব, ঠিক আছে? অর্থাৎ টিউবের ভেতরে ডিফারেন্ট গ্যাস নিলে পরে E/M টা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা থেকে আমরা কি বুঝি যে তার মানে ডিফারেন্ট, মানে অ্যানোড রে ক্যাথোড রে যেমন আমরা কোনো কিছুর উপরে ডিপেন্ড করছিল না, তাই সেখান থেকে বুঝছিলাম যে ক্যাথোড রে ইজ ভেরি ফান্ডামেন্টাল টু দ্য ম্যাটার, ম্যাটার আর কি, কি ম্যাটার নিচ্ছি সেটা ম্যাটার করছে না। কিন্তু অ্যানোড রের ক্ষেত্রে কিন্তু স্লাইডলি ম্যাটার করছে, বাকি প্রপার্টি সেম থাকলে পরেও E/M রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস anode ray is something depends on the nature of the material. Absolutely true sense এ এটা ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার নয়, একটুখানি ডিপেন্ডেন্সি আছে। না জল খাই। ওকে, 5, 6, 7 পয়েন্ট, 7th পয়েন্ট। হ্যাঁ, এই যে আমি বললাম যে E/M রেশিওটা ডিফারেন্ট গ্যাসের ক্ষেত্রে ডিফারেন্ট হচ্ছে, তাহলে এইটা জানার পরই লোকে কি করবে, যে কোন গ্যাসের ক্ষেত্রে বেশি হচ্ছে আর কোন গ্যাসের ক্ষেত্রে কম তার একটা ম্যাপিং করার চেষ্টা করবে, তাই না? করবে না করবে না? হ্যাঁ স্যার। করবেন। মানে সায়েন্স তো ওইভাবেই চলে না, যে যেই মুহূর্তে তুমি বলবে যে জানো তো এই প্রপার্টিটা না এইটার উপর ডিপেন্ড করে, তখনই সে বলবে আচ্ছা ডিপেন্ড করে, তাহলে এক কাজ করি, এইটা চেঞ্জ করে করে দেখি যে এইটা কতটা চেঞ্জ হচ্ছে, সেখান থেকে আমি খানিকটা বুঝলেও বুঝতে পারি যে কিভাবে এটা ম্যাটার করে, ঠিক আছে? তো সেইটা করতে গিয়ে দেখছে যে E/M
এই যে ভ্যালুটা, ঠিক আছে, ই বাই এম ভ্যালু অফ অ্যানোড রে, anode ray is maximum when hydrogen gas is used, ঠিক আছে। অর্থাৎ হাইড্রোজেন গ্যাস ইউজ করলে পরে এইটা ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে, ঠিক আছে। এবং ঠিক আছে, যখন হাইড্রোজেন গ্যাস ব্যবহার করছে, দ্য লাস্ট পয়েন্ট মেবি উইচ দেখছে যে মাস অফ দ্য অ্যানোড রে পার্টিকেল when hydrogen gas is used, then mass of the anode ray particle is almost same as that of hydrogen atom, ঠিক আছে। সো যখন হাইড্রোজেন গ্যাস নিয়ে করছে তখন ই বাই এম ভ্যালুটা সবচেয়ে ম্যাক্সিমাম হচ্ছে, এবং সেই সময় যদি আমি মানে হাইড্রোজেন গ্যাসকে নিয়ে অ্যানোড রে, যে অ্যানোড রে গুলো বেরোচ্ছে সেই অ্যানোড রে গুলোর মাস যদি এস্টিমেট করি বা কি বলে ওটাকে ডিটারমাইন করি, তাহলে তার মাসটা একটা হাইড্রোজেন অ্যাটমের অলমোস্ট নিয়ার অ্যাবাউট তা দিয়ে। ফলে দুটো এখান থেকে এই চারটে পয়েন্ট, চারটে সবুজ রঙের লেখা যে পয়েন্ট, এই চারটে পয়েন্টের বেসিক কথাটা হচ্ছে এটাই যে ভাই দেখো, অ্যানোড রে পার্টিকেল গুলো ওই ডিসচার্জ টিউবের ভেতরে যে আমি কি গ্যাস নিচ্ছি সেই গ্যাসটার উপর ডিপেন্ড করছে, এবং হাইড্রোজেন গ্যাস যেটা সবচেয়ে লাইটেস্ট গ্যাস, ঠিক আছে, হাইড্রোজেনের মলিকুলার ওয়েট সবচেয়ে বেশি, এটা আমরা পড়বো পরে মলিকুলার ওয়েটের কনসেপ্ট যখন পড়বো। যখন আমরা হাইড্রোজেন গ্যাস নিচ্ছি তখন ই বাই এম রেশিওটা সবচেয়ে বেশি হচ্ছে। তাহলে ই বাই এম রেশিও বেশি হওয়া মানে কি, সিম্পল হচ্ছে যে মাসটা কম হতে হবে। মাস, অ্যানোড রে পার্টিকেলের মাস যত বেশি হবে তত ই বাই এম রেশিওটা কমে যাবে, তাই না? যেহেতু মাসটা ইনভার্স রিলেশনে আছে, তাই না? হ্যাঁ স্যার। হুম। সো হাইড্রোজেন হুইচ ইজ দ্য লাইটেস্ট এলিমেন্ট পসিবল, যখন হাইড্রোজেনকে নিচ্ছি তখন আমার ই বাই এম রেশিওটা সবচেয়ে বেশি হচ্ছে, তাই হওয়া উচিত কারণ আমি লাইটেস্ট এলিমেন্ট নিয়েছি। এবং সেই সময় অ্যানোড রে পার্টিকেলের যে মাস, দ্যাট ইজ কম্পারেবল উইথ আ হাইড্রোজেন অ্যাটম। তার মানে এটা নেসেসারিলি মিন করছে যে অ্যানোড রের যে পার্টিকেল গুলো সেগুলো নেচারের ভিতর মানে সরি ম্যাটারের ভিতরকার কোনো ফান্ডামেন্টাল পার্টিকেল নয়, রেদার ওই ডিসচার্জ টিউবে কি গ্যাস ব্যবহার করছি তার সঙ্গে একটা মারাত্মক সম্পর্ক রয়েছে, ঠিক আছে। সেই গ্যাসটাই আসলে ওই পার্টিকেল গুলো তৈরি করছে সাম শট অফ, ঠিক আছে। এবার স্যার বুঝতে এগেইন বুঝলে না, তাই তো? তাহলে এটা বুঝতে গেলে অ্যাকচুয়ালি এটা এখানে মানে যেহেতু আমরা বলেছি যে ক্যাথোড রে অরিজিন অফ দ্য ক্যাথোড রে, এটা আমরা এখন বলিনি, কিন্তু অরিজিন অফ দ্য অ্যানোড রে এটা একটুখানি বোধহয় বলে দেওয়া উচিত, না হলে এই চারটে পয়েন্ট ঠিকঠাক ধরতে পারা যাবে না, ঠিক আছে। অরিজিন অফ দ্য অ্যানোড রে, ঠিক আছে। সো ক্যাথোড রে গুলো আসলে কি ছিল এখন আমরা জানি। আসলে ক্যাথোড রে গুলো কি ছিল? কিছু নেগেটিভলি চার্জ পার্টিকেল ছিল, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড ইলেকট্রন। ইলেকট্রন। সো ক্যাথোড রেজ আর নাথিং বাট ইলেকট্রন, ঠিক আছে। তো এবার খেয়াল করে দেখো, আমি স্কিম্যাটিক্যালি অ্যানোড রে এক্সপেরিমেন্টটা আঁকছি, ঠিক আছে। এই হচ্ছে আমার অ্যানোড, এই হচ্ছে আমার ক্যাথোড। হ্যাঁ, এইবার এখানে যদি আমি হাই ভোল্টেজ দিই, মানে এটা নেগেটিভ এটা পজিটিভ, যদি হাই ভোল্টেজ আমি দিই
তাহলে ক্যাথোড রে এক্সপেরিমেন্টটা যা হয় এখানেও তাই হবে। অর্থাৎ এইখান থেকে এই ক্যাথোড থেকে কিছু রে মানে কিছু ইলেকট্রন এইদিকে অ্যানোডের দিকে যাওয়ার চেষ্টা করবে, তাই তো হয় ক্যাথোড রে এক্সপেরিমেন্টে। তাই হয় তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। তার মানে আমি অ্যানোড নিয়েছি, ক্যাথোড নিয়েছি, হাই ভোল্টেজ দিয়েছি, অ্যানোডের পজিটিভ চার্জ, ক্যাথোডের নেগেটিভ চার্জ, তাহলে ক্যাথোড যে এক্সপেরিমেন্টে যা হয় তাই হবে। ক্যাথোড থেকে কিছু পরিমাণ হাই স্পিড ইলেকট্রন অ্যানোডের দিকে যাওয়ার চেষ্টা করবে। এই যাওয়ার সময় সে ডিসচার্জ টিউবে যে গ্যাসটা আছে সেই গ্যাসের পার্টিকেলের সাথে তার দেখা হবে, তাই না? ধরো একটু বড় করে আঁকি। এই গ্যাসের পার্টিকেল গুলো তার সাথে তার দেখা হলো, ঠিক আছে? গ্যাসের পার্টিকেল মানে গ্যাসের অ্যাটম, তাই না? তাহলে এইটা আমি বড় করে আঁকছি এখানে। সো এই একটা গ্যাসের অ্যাটম, এর ভেতরে কি কি আছে? ইলেকট্রন আছে, প্রোটন আছে, এইটা এটা হচ্ছে গ্যাসের অ্যাটম, ঠিক আছে? অ্যাটম, এই অ্যাটমের মধ্যে ইলেকট্রন আছে আর প্রোটন আছে, আপাতত এইটুকুই ধরি, আর নিউট্রনও আছে আমরা জানি, ঠিক আছে? এবার এই হাই স্পিড ইলেকট্রনস অর্থাৎ এই এরা 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 যখন এই অ্যাটমে গিয়ে পৌঁছবে তখন এই হাই স্পিড ইলেকট্রন যখন এই অ্যাটমে গিয়ে পৌঁছবে তখন এই অ্যাটম থেকে কিছু পরিমাণ ইলেকট্রনকেও ঠেলে বের করে দেবে, ঠিক আছে? তাহলে অ্যাটম থেকে কিছু পরিমাণ ইলেকট্রনকে যদিও ইজেক্ট করে দেয় তাহলে অ্যাটমটার চার্জ কি হয়ে যাবে? অ্যাটমে কি আছে? নেগেটিভলি চার্জ ইলেকট্রন আর পজিটিভলি চার্জ প্রোটন। এটা আমরা জানি, মানে আমাদের আগে থেকে জানা আমি একটুখানি ইউজ করছি, যেহেতু সোহিনী আমাকে প্রশ্নটা করলো যে বুঝতে পারলাম না কি হলো এটা, সেই জন্য। মানে অ্যাকচুয়ালি আমরা এখনো সবে প্রোটন আবিষ্কার করতে চলেছি, ফলে আমাদের জানার কথা নয় যে অ্যাটমের ভেতরে কি আছে। কিন্তু আমরা সাম আদার সোর্স থেকে জানি যে অ্যাটমের ভেতরে নেগেটিভলি চার্জ ইলেকট্রন থাকে আর পজিটিভলি চার্জ প্রোটন থাকে, তাই তো? জানি তো না জানি না? হ্যাঁ স্যার। জানি। এবার ক্যাথোড রে গুলো যখন ছুটে ছুটে অ্যানোডের দিকে যাচ্ছিল আর যেতে তার যাওয়ার রাস্তার মাঝখানে কোনো একটা গ্যাসের অ্যাটমের সাথে যখন সে হিট করবে তখন ওদের কাছে এতটাই এনার্জি থাকে যে ওই গ্যাসের অ্যাটম নিউট্রাল অ্যাটমের থেকে কিছু পরিমাণ ইলেকট্রনকেও ঠেলে বাইরে বের করে দেয়। আর যদি সেটা ঠেলে বার করে দেয় এখন ওই গ্যাসের অ্যাটমটার ফেট কি হবে? তার অবস্থা কি হবে? আয়ন হয়ে যাবে, তাই না? এবার এই যে গ্যাসের অ্যাটমটা এখন পজিটিভলি চার্জ আয়ন হয়ে গেল, এ কোন দিকে যাবে? স্যার এক ক্যাথোডের দিকে যাবে। ঠিক কথা। তার মানে ক্যাথোড রে যাচ্ছিল এই দিকে, যেতে যেতে সে এর সাথে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে কিছু পরিমাণ ইলেকট্রনকে বের করে দিল, বের করে দেওয়ার ফলে এরা হয়ে গেল পজিটিভ। এবার এরা হয়ে গেল পজিটিভ, এরা আবার উল্টো দিকে যাত্রা শুরু করবে এইদিকে, সেটাই অ্যানোড রে, সেটাই অ্যানোড রে। বোঝা গেল? হ্যাঁ তার স্যার। মানে অ্যানোড রে, আসলে আমরা অ্যানোড রে এক্সপেরিমেন্টটা করছিলাম প্রোটন খোঁজার জন্য। অ্যানোড রে কিন্তু আসলে প্রোটন দিয়ে তৈরি নয়, রেদার অ্যানোড রে হচ্ছে একটা অ্যাটম ডিভয়েড অফ ইলেকট্রন, তাই না? অ্যানোড রে আসলে অ্যানোড রের ভেতরে যে পার্টিকেল গুলো আছে দে আর অ্যাটমস, যার মধ্যে থেকে আমি কিছু ইলেকট্রনকে বের করে নিয়েছি, আর ইলেকট্রনকে বের করে নিয়েছি বলে দে আর পজিটিভলি চার্জড। এবং খেয়াল করে দেখো ওই জন্যই আমি ভেতরে যে গ্যাস নিচ্ছি সেই গ্যাসের অ্যাটমই আয়নাইজড হবে, ফলে সেই গ্যাসটার নেচারের ওপর, সেই গ্যাসটা যদি হাইড্রোজেন হয় তাহলে তার মাস অনেক কম, তাহলে E/M রেশিওটা অনেক বেশি হবে। যদি আর একটু ভারী গ্যাস নিই তাহলে করেসপন্ডিং আয়নটার মাস অনেক বেশি হবে, তাহলে নিচের ভ্যালুটা কমে বেড়ে যাবে, তাহলে ওভারঅল E/M রেশিওটা কমে যাবে, ঠিক আছে? সো অ্যানোড রে
is not a fundamental particle of the matter. Rather, it is an atom devoid of electron. এবার বোঝা গেছে? একবার বুঝিয়ে দেবেন নোটটা? কোন পার্টটা বলো? ওই ধাক্কা খাওয়ার পর ওটা অন্যদিকে চলে যায়। আচ্ছা, একসাথে ভাবার চেষ্টা করি। প্রথমে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট ভাবো। ক্যাথোড রে এক্সপেরিমেন্টে কি হবে? ক্যাথোডের নেগেটিভ চার্জ গুলো হচ্ছে ওই অ্যানোডের দিকে যাবে। হ্যাঁ, তার মানে ক্যাথোড থেকে ইলেকট্রন বেরিয়ে অ্যানোডের দিকে যাওয়া শুরু করবে। আমরা জানি ক্যাথোড রে মানে হচ্ছে বেসিক্যালি হাই ভেলোসিটি ইলেকট্রন। হ্যাঁ, এখন এই হাই ভেলোসিটি ইলেকট্রন ছুটতে ছুটতে যখন যাবে, ক্যাথোড আর অ্যানোডের মাঝখানে কি আছে বেসিক্যালি? তোর ওই গ্যাসের ওই অ্যাটম গুলো গ্যাস আছে। আছে, গ্যাসের অ্যাটম গুলো আছে। যদিও আমি ভীষণ লো প্রেসারে নিয়েছি, খুব অল্প অ্যাটমই আছে, কিন্তু আছে। এরকম একটা হাই ভেলোসিটি ইলেকট্রন যখন এরকম একটা অ্যাটমকে সামনে পাবে এবং তাকে গিয়ে ধাক্কা মারবে, ঠিক আছে, মানে অ্যাজ ইট লাইক কেউ মেশিন গান দিয়ে ঢা 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 করে গুলি চালাচ্ছে, আর একটা ক্যারেক্টার এপাশ থেকে ওপাশ যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এবার যেই মুহূর্তে গুলিটা গিয়ে ওই ক্যারেক্টার হলো, ধরো একটা একটা ওই অলিম্পিকে হয় না এক ধরনের শুটিং, একটা কিরকম একটা ডিস টাইপের ছুড়ে দেয় আর গুলি করে মারতে হয়, ঠিক আছে। তো ওইরকম একটা মাটির বল, ধরো মাটির বল যদি আমি ছুটতে থাকি আর আমি এদিক দিয়ে মেশিন গানে গুলি চালিয়ে যাচ্ছি, দ্য ভেরি মোমেন্ট ওই মাটির বলটায় একটা গুলি গিয়ে লাগবে, কি হবে? কিছু পরিমাণ মাটি শ্যাটার করে বেরিয়ে চলে যাবে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ঠিক তেমন হাই স্পিড ইলেকট্রন হুইচ ইজ ক্যাথোড রে, সে যখন একটা গ্যাস অ্যাটমকে গিয়ে ইন্টারাক্ট করবে, তখন ওই গ্যাস অ্যাটমের ভিতর থেকে কিছু পরিমাণ ইলেকট্রনকে সে ছিটকে বের করে দেবে। এখন একটা নিউট্রাল গ্যাস অ্যাটমের মধ্যে থেকে কিছু পরিমাণ ইলেকট্রন বেরিয়ে গেলে সেই অ্যাটমটার কি হবে অবস্থা? তো পজিটিভলি চার্জ হয়ে যাবে। পজিটিভলি চার্জ হয়ে যাবে। এইবার পজিটিভলি চার্জ জিনিসটা আবার কোন দিকে যাবে? নেগেটিভ ইলেকট্রনের দিকে, তার মানে ক্যাথোডের দিকে। ফলে আবার সে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাওয়া শুরু করবে। দিস ইজ অ্যানোড রে, দিস ইজ অ্যানোড রে। সো অ্যানোড রের ভিতরে যে পার্টিকেল গুলো আছে সেইগুলো প্রোটন নয়, কিন্তু সেইগুলো রাদার একটা অ্যাটম যার কিছু ইলেকট্রনকে আমি বের করে নিয়েছি, আর বের করে নিয়েছি বলে তার মধ্যে পজিটিভ চার্জ দেখা দিয়েছে, বিকজ আদারওয়াইজ অ্যাটমের ভিতরে প্রোটন আর ইলেকট্রন একদম সেম অ্যামাউন্টে থাকে, যাতে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বজায় থাকে। বোঝা গেল এবার? হ্যাঁ স্যার। ওকে, মানে আমি চাইলে এটাকে ইকুয়েশনের মতো লিখেও দিতে পারি। লেটস সে এ হুইচ ইজ সাম নিউট্রাল অ্যাটম, এইটা মধ্যে একটা ইলেকট্রন, মানে একে অ্যাটাক করছে হচ্ছে, এখানে আমি কি হয় না, একে অ্যাটাক করছে হাই ভেলোসিটি ক্যাথোড রে অর ইলেকট্রন, ঠিক আছে। করলে কি হবে? করার ফলে কিছু ইলেকট্রনকেও ঠেলে বের করে দিচ্ছে, ইলেকট্রনস গট ইজেক্টেড, ঠিক আছে। সো বেসিক্যালি এটা ফেটা হচ্ছে, এটা আয়োনাইজড হয়ে যাবে এবং এ হয়ে যাবে এ সাম সর্ট অফ প্লাস, এবং এটা হবে। সো দিস ইজ অ্যানোড রে পার্টিকেল, দিস ইজ অ্যানোড রে পার্টিকেল। এবার বোধহয় ছবিটা মোটামুটি ক্লিয়ার আমাদের কাছে, তাই না? এখনো কোনো অসুবিধা থাকলে বলতে পারো। না হ্যাঁ, আমার অসুবিধা নেই। Yep. এবার তার মানে অ্যানোড রে কি গ্যাস নিচ্ছে তার উপর ডিপেন্ড করলো, তার মানে অ্যানোড রে কোনো ফান্ডামেন্টাল পার্টিকেল হলো না। কিন্তু আমরা যদি আবার ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু ভালো করে ঘুরে দেখি, যে একমাত্র মাস বাদ দিয়ে বাকি জিনিসগুলো কিন্তু এক থেকেছে, তাই না? চার্জ, তারপরে কি বলে, স্ট্রেট লাইনে ট্রাভেল করছে, এটসেট্রা এটসেট্রা, এই পার্ট গুলো কিন্তু সেম থেকেছে। হ্যাঁ, এবং ফার্দার আরো এক্সপেরিমেন্ট করার পর
মানুষজন এই কনক্লুশনে এসছে যদি আমি হাইড্রোজেন গ্যাস ইউজ করি তাহলে ওই E/M রেশিওটা সবচেয়ে স্মলেস্ট হয়, এবং সেই ক্ষেত্রে ব্যাপারটা একটা জায়গায় ফিক্স করা যায়। যেহেতু আমরা জানি পরবর্তীকালে আমরা যদি একটুখানি বাইরের কনসেপ্ট ইউজ করি, যে হাইড্রোজেনের ভিতরে না, হাইড্রোজেন অ্যাটম এর মধ্যে, এটা একটা অদ্ভুত অ্যাটম, একমাত্র অ্যাটম যার মধ্যে একটা প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে, কিন্তু নো নিউট্রন। ঠিক আছে, নো নিউট্রন। তাহলে হাইড্রোজেন অ্যাটম ইউজ করলে পরে একটা সেখান থেকে যখন একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে আয়নাইজ করে, যেটা পড়ে থাকছে সেটা একটা প্রোটন অনলি। এইরকম আরো কিছু এক্সট্রা অবজারভেশনের মাধ্যমে আমরা যেখানে গিয়ে পৌঁছলাম সেটা হচ্ছে যে অ্যাটমের ভিতরে আরেকটা ফান্ডামেন্টাল কনস্টিটুয়েন্টস থাকে, দ্যাট ইজ পজিটিভলি চার্জ, অ্যান্ড দ্যাট ইজ প্রোটন। ঠিক আছে, সো আমরা কি লিখতে পারি, যে কনক্লুশন আফটার অল অফ দিস। কি কনক্লুশন আসলো, যে there exists a fundamental constituent হ্যাঁ কি লিখছেন বলো, ভুলে গেলাম। হ্যাঁ, কি সরি, একটু হারিয়ে গেছিলাম। So conclusion after all of this is there exists a fundamental constituent of atom or matter that is positive in charge, ঠিক আছে, এবং 1911 আর্নেস্ট রাদারফোর্ড, ঠিক আছে, আর্নেস্ট রাদারফোর্ড এও খুব জে থমসনের স্টুডেন্ট, ঠিক আছে, আর্নেস্ট রাদারফোর্ড নেমড ইট অ্যাজ প্রোটন। ঠিক আছে, এই প্রোটনের কনসেপ্টের জন্ম হলো। ঠিক আছে, এবার আমরা আবার ওই ইলেকট্রনের মতো প্রোটনেরও বেসিক প্রপার্টি গুলো লিখে ফেলি, তাই তো। সো ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ প্রোটন, এক নম্বর হচ্ছে চার্জ অফ দ্য প্রোটন। প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের এক্স্যাক্টলি সেম, জাস্ট অপোজিট ইন সাইন। ঠিক আছে, তো কত হবে, কত হবে বলো? Plus 1.602 into 10 to the power 10 10⁻⁻19 কুলম। ঠিক আছে, or plus 4.8 into 10⁻⁻10 ESU। ঠিক আছে, this one is in SI, this is in CGS। ঠিক আছে, সো প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের এক্স্যাক্টলি সেম, জাস্ট অপোজিট ইন সাইন। ঠিক আছে, না মাস অফ দ্য প্রোটন, এটাও কি ইলেকট্রনের সঙ্গে সমান?
কি মনে হয়? বলো, কি মনে হয়? সেটা আলাদা। স্যার আলাদা, প্রোটনের মাস ইলেকট্রন থেকে বেশি। বেশি, কত বেশি বলতে পারবে? না স্যার তা জানি না। আচ্ছা, প্রোটনের মাস হচ্ছে ইলেকট্রনের মাসের থেকে, ইট ইজ, এখানে যদি লিখি, আচ্ছা এখানে ভ্যালুটা লিখবো, এখানে লিখি proton is heavier than electron by 1836 times, ঠিক আছে? সো আমি যদি ইলেকট্রনের মাসটা মনে রাখি, আমি যে কোনো মুহূর্তে প্রোটনের মাসটা ক্যালকুলেট করতে পারবো, which will be 9.11 into 10 to the power minus 31 kg multiplied by 1836, ঠিক আছে? Which will give you something around, let me calculate it, 9.11 into 10 to the power minus 31 into 1836, which is 1.6725 into 10 to the power minus 27 kg, ঠিক আছে? এটা এবং রিপোর্টেড ভ্যালু কত? রিপোর্টেড ভ্যালু হচ্ছে যেটা এক্সপেরিমেন্টালি রিপোর্টেড, তোমাদের বইতেও আছে দেখবে, সেটাও কিন্তু এটাই। 1.6725 ইন্টু 10 to the power minus 27 কেজি, ঠিক আছে? বইটা গ্রামে দেওয়া আছে 10 to the power minus 24 করে, বাট বাকিটা সেম আছে, ঠিক আছে? তো একটা ইলেকট্রনের থেকে একটা প্রোটন 1836 টাইম মোর হেভিয়ার, ঠিক আছে? ইট ইজ কাইন্ড অফ লাইক মেবি, ধরো আ, 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 একটা বার্ড ফেদার যার মাস যদি 1 গ্রামের কাছাকাছি হয়, তার সঙ্গে প্রায় 1900 গ্রামস তোমাকে নিতে হবে। 1900 গ্রামস মানে কি হতে পারে আমাদের চেনা জানা অবজেক্টের মধ্যে? মেবি কি হবে চেনা জানা object? প্রায় 2 কিলো আর কি। সো এনিথিং, মানে অ্যাট অ্যারাউন্ড 1900 গ্রামস অফ রাইস যদি নিই, আর তার সঙ্গে 1 গ্রাম অফ রাইস মানে হচ্ছে মেবি 10-20 রাইস গ্রেন, ঠিক আছে? সো এক হাতে আমি যদি 10-20 রাইস গ্রেন নিই, আর আরেক হাতে যদি একটা 2 কিলোস অফ রাইসের ব্যাগ নিই, তাহলে মানে অ্যাট অ্যারাউন্ড 2 কিলোস, তাহলে এই দুটোর ওয়েটের যে হ্যালো, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? আমি এই কম্পারিজন গুলো করাচ্ছি এগেইন ওই ওই জোনটাকে একটুখানি একটু ভালোভাবে বোঝার জন্য, আর কিছুই না। 3 নম্বর হচ্ছে, 3 নম্বরে আমরা কি দেখবো? রেডিয়াস অফ দ্য প্রোটন, বিকজ আমরা আমাদের ডিসকাশনের জন্য আপাতত ইলেকট্রন প্রোটন এদেরকে কয়েকটা স্ফেরিক্যাল বল হিসাবে চিন্তা করছি, ঠিক আছে? সো রেডিয়াস অফ দ্য প্রোটন, radius of the proton is nearly equal to 1.2 into 10 to the power minus 13 মিটার, ঠিক আছে? এই সরি, সেন্টিমিটার।
সো খেয়াল করে দেখো যে ইলেকট্রনের রেডিয়াস এবং প্রোটনের রেডিয়াস ইজ নিয়ার অ্যাবাউট সেম, মানে অ্যাটলিস্ট কম্পারেবল। আমাকে একটু ওটা চেক করতে হবে এই বইটা কি ঠিক ভ্যালু দিয়েছে। যদিও আমাদের মডার্ন অ্যাসপেক্টে দেখলে পরে রেডিয়াস অফ দ্য ইলেকট্রন অ্যান্ড প্রোটন এই কথাটা খুব একটা মানে নেই। Electrons are comparable. না, তোমাদের বইতে ইলেকট্রনের যে রেডিয়াসটা দেওয়া আছে সেটা বোধহয় ঠিক দেওয়া নেই। আমি সেটা দেখে লিখলাম, রেডিয়াস অফ দ্য ইলেকট্রন। উম 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 ইয়া রেডিয়াসের কনসেপ্ট একটু খটোমটো, ঠিক আছে। এখানে আমি যেটা বলেছিলাম আগে ওই জন্যই এরকম ভুলভাল দিচ্ছে আর কি। রেডিয়াস অফ দ্য প্রোটন, এটা একবার চেক করে নি। How- হুম আহ, দেখো আমি কয়েকটা জায়গা থেকে দেখার চেষ্টা করলাম। এখানে একটা ক্লাসিক্যাল কথা, ঠিকঠাক কথা বলেছে। লিখেছে যে কম্পেয়ারিং দ্য সাইজ অফ দিস পার্টিকেলস ইজ ট্রিকি বিকজ দে আর ডিফাইন্ড ডিফারেন্টলি, বাট হিয়ার আর দ্য প্রাইমারি অর্ডারস অফ ম্যাগনিটিউড বলে মোটামুটি যে অর্ডারটা দিচ্ছে দ্যাট ইজ প্রোটন অ্যাট অ্যারাউন্ড 10⁻⁻15 মিটার, whereas electron something less than 10⁻⁻22 মিটার। তাহলে তোমাদের বইতে ইলেকট্রনের সাইজটা একেবারেই গন্ডগোলের দেওয়া আছে, ঠিক আছে। তো বাট ওল্ডার মেথড, এখানে আবার একটা মানে ওল্ডার ক্লাসিক্যাল কম্পারিজনে সেটাও দিয়েছে যে ইফ ইউ কম্পেয়ার দ্য ক্লাসিক্যাল ইলেকট্রন রেডিয়াস আ থিওরিটিক্যাল ভ্যালু বেসড অন ইটস মাস অ্যান্ড চার্জ, দ্য প্রোটন মেজার্ড চার্জ রেডিয়াস ইজ, ক্লাসিক্যাল ইলেকট্রনের রেডিয়াস হচ্ছে 2.82 ইন্টু 10⁻⁻15 মিটার, যেটা তোমাদের বইতে দিয়েছে, এবং প্রোটনের হচ্ছে 0.84 ইন্টু 10⁻⁻15। Sorry, proton is 0.84 into 10⁻⁻30 সেন্টিমিটার। বাট এখানে একটা নোট লিখে রাখি, বোঝা গেল আমি কি বললাম? আমি যেন নিজে ভেরিফাই করে নিলাম, ঠিক আছে। নোট দ্যাট সাইজ comparison
in terms of radius of these subatomic particles are bit tricky ঠিক আছে, but the classical measured value from E by M data only is written here. ঠিক আছে, so আমরা যে ডেটাটা লিখলাম সেটা বেসড অন older classical method that is called E by M method বা E by M ডেটা থেকে, অর্থাৎ চার্জ বাই মাসের যে রেশিও সেইটা থেকে নানাভাবে বের করা হয়। বাট আমাদেরকে মনে রাখতে হবে যে এটা কিন্তু আলটিমেট নয়, মানে এটা এইভাবে কম্পেয়ার করা যায় না। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। সো আমরা অ্যাটমের দুটো ফান্ডামেন্টাল কনস্টিটুয়েন্ট বের করে ফেলেছি। ওয়ান ইজ কল্ড, আচ্ছা আমরা বাই দ্য ওয়ে 2 ঘন্টা পড়ে ফেলেছি বোধহয়, তো আর কি ইচ্ছে আছে নাকি থামতে হবে? কি মনে হয়? কোয়েশ্চেনটা একবার বলুন। কোশ্চেনটা হচ্ছে যে আমরা 2 ঘন্টা পড়ে ফেলেছি, আমরা কি থামতে হবে নাকি আরেকটু এগোতে পারি, এগোলে সেটা কতটুকু? এই কি প্রশ্নের উত্তর দিতে এত ভাবতে হচ্ছে কেন? বলো কিছু। এটা কি, এটা তো সহজ প্রশ্ন, মানে কোনো প্রশ্নই করলাম না, জাস্ট ওপিনিয়ন চাইলাম। আমার ভয়েস শোনা যাচ্ছে কি আদৌ? সেটাও একটা হতে পারে শোনা যায়নি। তাহলে শোনা যাচ্ছে, কিন্তু আমি ভাবছি যে এগোবো কি এগোবো না। আচ্ছা, মানে নিউটনের ডিসকভারিটা কি বলে দেবো? কি স্যার? বললাম নিউট্রনের মানে ইলেকট্রনের ডিসকভারি বলে দিলাম, প্রোটনের ডিসকভারি বলে দিলাম, এবার নিউট্রনটা বলে দেওয়া যেতে পারে। আর তোমরা যদি বলো যে অনেক হয়েছে 2 ঘন্টা পড়ে ফেলেছি, তাহলে থামাও যেতে পারে। না স্যার, স্যার থেমে যান। হ্যাঁ স্যার, থেমে যান। আচ্ছা, আর সোহিনীর কি মত? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন নিউট্রন থেকে কথা বলা শুরু করবো। ঠিক আছে, হ্যাঁ, মানে জাস্ট একটা জিনিস খালি শুরুর জায়গাটা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা ইলেকট্রন প্রোটন এই দুটোকে আবিষ্কার করে ফেলেছিলাম এবং আমরা ভাবছিলাম যে এরাই আছে, ঠিক আছে, এরাই থাকবে। আহ, এই নিয়ে মানুষ কাজ করতে যায়, কাজ করতে গিয়ে দেখে যে শুধু ইলেকট্রন আর প্রোটন, আমি তো ইলেকট্রন আর প্রোটনের মাস, তাহলে the mass of the electron plus the total mass of the proton, that should be equal to the total mass of the atom. বুঝিনি। বুঝুন? আচ্ছা আমি বলছি যে আমরা কি কি পেয়েছি এখন অব্দি। হ্যাঁ, উই ডিসকভার্ড ইলেকট্রন, আর 2-3 মিনিট, ঠিক আছে, উই ডিসকভার্ড ইলেকট্রন অ্যান্ড প্রোটন। ঠিক আছে, এখন আমরা মাস অফ দ্য ইলেকট্রন বের করে ফেলেছি, মাস অফ দ্য প্রোটনও বের করে ফেলেছি, তাই না? করেছি না করিনি? করেছি। করেছি। এইবার খেয়াল করে দেখো, তার মানে কোন একটা র্যান্ডম অ্যাটম, ঠিক আছে, অ্যাটম, এই অ্যাটমে যদি আমি সামহাউ বের করতে পারি যে এই অ্যাটমটার মধ্যে কতগুলি ইলেকট্রন আছে, মানে অ্যাকচুয়ালি একটা বের করলে আরেকটা বেরিয়ে যাবে, কারণ
ওভারঅল অ্যাটমটা ইলেকট্রিক্যালি নিউট্রাল, তার মানে আমি কতগুলি প্রোটন আছে যদি বের করতে পারি তাহলে কতগুলি ইলেকট্রন পেয়ে যাবো, বা কতগুলি ইলেকট্রন আছে বের করতে পারলে কতগুলি প্রোটন পেয়ে যাবো। ইন এনি কেস আমি যদি এটা বের করে ফেলি যে লেটস সে এখানে এন খানা প্রোটন আছে প্লাস এন খানা ইলেকট্রন আছে, তাহলে এই আমি যেটা লিখতে চলেছি এই ইকুয়েশন মাস্ট বি স্যাটিসফাইড, ঠিক আছে। সো উই ক্যান সে দ্যাট the mass of the n into mass of the electron plus n into mass of the proton, that must be equal to mass of the atom. দেখো এ বিষয়ে কোনো সন্দেহ আছে কিনা? না স্যার। কিন্তু এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখা গেল যে না, এটা হচ্ছে না, একমাত্র except hydrogen atom, this relation doesn't hold. ঠিক আছে। Also there exist, hold experimentally লেখা উচিত, ঠিক ঠিক ঠিক। যখন এক্সপেরিমেন্টালি আমরা এটা করতে গেলাম যে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা বের করে তাদের ভরটা করে যত হবে, আর অ্যাটমটার ভর যখন আমি মানে মাস আমি মেজার করলাম, দেখলাম যে তাদের মধ্যে হিউজ গ্যাপ রয়েছে, ঠিক আছে। এক্সপেরিমেন্ট shows there exist a huge difference in mass of the atom and the sum of mass of total electron and protons. এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। সেখান থেকে লোকজন আশা করতে শুরু করলো তার মানে নিশ্চয়ই পারিনি এখন অব্দি, কিন্তু আছে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। এক্সক্লুসিভ কাজগুলো করছিল। সো রাদারফোর্ড ইন 1920, ঠিক আছে, predicted the presence of a fundamental mental particle having no charge but 1 unit of mass, ঠিক আছে। সো এমন একটা পার্টিকেল নিশ্চয়ই আছে যার টোটাল নাম্বার অফ ইলেকট্রন, একটা পজিটিভলি চার্জ একটা নেগেটিভলি চার্জ, তারা একদম ব্যালেন্স করে গেছে, ফলে আর কোনো চার্জ পার্টিকেল থাকার কোনো সুযোগ এটা প্রেডিক্ট করছে। এবং আমরা পরবর্তীকালে দেখব যে নিউট্রন খুঁজে পেতে আমাদেরকে 1936 অব্দি যেতে হয়েছিল। ইলেকট্রন প্রোটন এগুলো 1907 1910 এর অব্দি, 1910 তো বলা 1910 এর মধ্যে এস্টাবলিশ হয়ে গেছিল। বাট নিউট্রন খুঁজতে আমাকে আরো প্রায়
25 বছর এগিয়ে যেতে হয়েছে। 1936-এ আমরা নিউটন পেয়েছিলাম। সো পরের দিন আমরা নিউটনের কি করে নিউটন আবিষ্কার হলো তার একটু গল্পটা বলবো। সেটা ক্যাথোড রে অ্যানোডের মতো এত বড় গল্প নয়। দেন আমরা কিছু সাইজ টাইজ কম্পারিজন করব, যেমন আজকেও কিছু করলাম। তারপর আমি চলে যাব বেসিক্যালি যে আমরা ইলেকট্রন পেলাম, নিউট্রন পেলাম, প্রোটন পেলাম, কিন্তু অ্যাটম পরে আমরা সেলফ দেখছিলাম যে ভাই জিনিসটা কি দিয়ে তৈরি হয়েছে। আর তুমি বললে যে এই এ দিয়ে তৈরি হয়েছে, বি দিয়ে তৈরি হয়েছে, সি দিয়ে তৈরি হয়েছে। তারপরের প্রশ্নই আসবে, আচ্ছা এ বি আর সি এরা কি র্যান্ডামলি জিনিসটার মধ্যে রয়েছে, নাকি এর একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট রয়েছে? আর যদি কোনো অ্যারেঞ্জমেন্ট থেকেই থাকে তাহলে সেই অ্যারেঞ্জমেন্টটা কিরকম এবং কেন ওই পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট? দ্য হোল স্টাডি অফ ইট কল্ড অ্যাটমিক স্ট্রাকচার। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ তাহলে স্যার। আপাতত আজকেই এখানেই এন্ড থাকুক, ঠিক আছে? আর আমি আজকের ক্লাসের রেকর্ডিং এবং আহ, এইটার পিডিএফটা দুটোই পাঠিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, দুটোই পাঠিয়ে দেবো। মোস্ট প্রবলি 2-4 ঘন্টার মধ্যেই পেয়ে যাবে। আর ফলে রেকর্ডিংটা থেকেও যদি কোথাও কোনো ইয়ে থাকে শুনতে পারো, ঠিক আছে? এবং আমাদের অফলাইন ক্লাসগুলোতেও ভাবছি আমি আহ, আমার ফোনটা বা আমার ট্যাবটা ইউজ করে রেকর্ডিং করব। একটা ভয়েস রেকর্ডিংও যদি থাকে সেটা যদি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে ওই যে ভুলে টুলে যাও তখন রিক্যাপিচুলেট করতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি কি বলা হয়েছিল, ঠিক আছে? আহ, সেটা আমি ভাবছি, বাট এক্ষেত্রে তো থাকবে, উইচ ইজ গুড। আর যা পড়ানো হলো তার মধ্যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, কোনো প্রশ্ন? না স্যার। নেই প্রশ্ন? না ওকে, প্রশ্ন থাকতে হবে, প্রশ্ন না থাকলে গন্ডগোল আছে, প্রশ্ন থাকলে ঠিকঠাক চলছে সব, ঠিক আছে? তো ঠিক আছে, বই থেকে আজকে স্যার, অনেক, আজকে আর, হ্যাঁ হ্যাঁ বলো কি বলছো? এটা যোগ বলবো। হ্যাঁ শুনি। Why don't scientists trust atoms? জানেন কেন? ওকে, ওয়াই ডোন্ট, Because they make up everything. এটা আগের দিনও বলেছে। বলেছি? এটা আগের দিনও বলেছে, আমি ভুলে কবে গেছিলাম। বলেছিলাম? আগের দিনই বলেছিল না সোহিনী? আগের দিন না তার আগের দিন? স্যার কবে একটা জানি বলে, জানি না, আমি তো আজকেই প্রথম বললাম। না, ভাই বলেছিল। হ্যাঁ ভাই বলেছিল আগের দিন। তো হ্যাঁ, হ্যাঁ দে মেড আপ এভরিথিং। ঠিক ঠিক ঠিক, যাই হোক, সায়েন্টিস্ট ট্রাস্ট নাথিং, দ্য ট্রাস্ট অ্যান্ড সায়েন্স ইজ টু কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাক্সিস, ঠিক আছে? ট্রাস্ট আর সায়েন্স এক এক জায়গায় চলে না। মানে আমরা ট্রাস্ট করি কিছু কিছু জিনিস, কিন্তু এটা জেনেই ট্রাস্ট করি যে হ্যাঁ মানে এটা আসলে কোশ্চেন করা যায়। দ্যাট ইজ ওয়াই আমি ওই কথাটা বারবার বলি যে যতক্ষণ না নিজের ভেতর থেকে কোনো একটা জিনিস পড়ার পর প্রশ্ন উঠে আসছে যে এইটা বলে তো দিল, বইতেও লেখা আছে, কিন্তু ঠিক কেন, যতক্ষণ না এই প্রশ্নটা উঠে আসছে ততক্ষণ অব্দি ঠিক পড়া হয়নি আর কি। এরকম একটা জায়গায় ভাবতে হবে আমাদেরকে। সেটাই সায়েন্সের অ্যাটিচিউড। যাকগে, আহ, আগের দিন আর আজকেটা মিলিয়ে অনেক কিছু পড়া হলো, সেগুলো একটু বই থেকে পড়ো ভালো করে। রিধানের কাছে ডকুমেন্টটা আছে সেটা থেকে পড়ো। আর আমি এই ক্লাস নোটটাও পাঠিয়ে দিচ্ছি। আগের দিনের ক্লাস নোট তো খাতায় ছিল অল্প কিছু, সবটা মিলিয়ে পড়ে দেখো। আবার নেক্সট রোববার মোস্ট পসিবলি আমাদের দেখা হচ্ছে, তখন আমরা ইয়ে করবো। আর ঠিক আছে, সবাই লিখবে, সেটা সেটা গিভেন, মানে ওই হোমওয়ার্ক থাকবেই আর কি, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ। ওয়েলকাম।